হ্যালো এভরিওয়ান। সো টেক এক্সপেন্সের আয়োজনে আজকে চলে আসলাম সেকেন্ড পডকাস্টে। আজকে আমরা আলোচনা করব শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিগত বছরের কাটমার্কসের যে পজিশন এবং হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কত পজিশনে কোন কোন ডিপার্টমেন্ট অনেকে পেয়েছে এবং এবারে কেমন সম্ভাবনা, এবং শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অর্থাৎ এসএস টেক থেকে সেখানে হল ফ্যাসিলিটি কীরকম, তারপর হচ্ছে সেখানে থাকার ব্যবস্থা সহ এবং সেখানের একাডেমিক এবং হচ্ছে এরিয়া সবকিছু নিয়ে আসলে কথা বলবো। এবং সেখানে অনেকে কারা কারা মাইগ্রেশন করবে, কারা ওখানকারই স্থানীয় বা এলাকার আশেপাশে, মনে করো পাশের ক্যাম্পাসে, সেখান থেকে অন্য জায়গায় মাইগ্রেশন করবে কিনা, এই টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজকে আমাদের সাথে আছে শিহাব সিদ্দিক, আমাদের হচ্ছে ওয়েব প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এসএসটেক থেকে। সে সাথে আছে জিহাদ, এসএসটেক থেকে ডাব্লিউপি। জিহাদ মনে হয় 2022-23-এর ব্যাচ, আর হচ্ছে শিহাব আমাদের 21-22 ব্যাচ। আমরা কিছুক্ষণের মধ্যেই লাইভে একদম ফুল পডকাস্টে ঢুকবো। তো শুরুতে পরিচয়টা জেনে নিই দুজনের কাছ থেকে। শিহাব, আচ্ছা, একটু একটু রিপিট করো। মানে শুরুতে আমরা পরিচয়টা দিয়ে নিই, পরিচয়টা জেনে নিই সবাই। ধন্যবাদ শ্রাবণ। আমি মোহাম্মদ শিহাব সিদ্দিকী, শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েব প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি এবং আমার সাথে আছে আব্দুল্লাহ জিহাদ। জিহাদ, তোমার পরিচয়টা দিয়ে নাও। আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। আমি আল হাবিবুল্লাহ জিহাদ, শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এ ভর্তি আছি। ওকে, ঠিক আছে। যেহেতু শিহাব, আমাদের এটা নর্মাল রেগুলার আলোচনা, কারণ অনেকে যেহেতু আমরা জানি যে আমাদের একটা রেজাল্ট দিল, তো টেক্সটাইল যে রেজাল্টটা দিল অবশ্যই। অনেকে একটা বহু প্রতীক্ষিত রেজাল্ট, অর্থাৎ একদিনের পরীক্ষার মধ্যে পরের দিনে কিন্তু রেজাল্ট। সো অনেকে একটু উত্তেজিত ভাবেই প্রশ্ন করতেছে যে ভাই আমার যে মেরিট পজিশন, আমি আদৌ এই মেরিটে চান্স পাবো কিনা। মনে করো যে যাদের পজিশন 960-এর উপরে, 970, 980, 1080, এই যে সাবজেক্টের যে একটা পরিসংখ্যান পজিশনের, এইটা নিয়ে তুমি কি বলবা? এবং গত বছরে কোন কোন ডিপার্টমেন্টে আসলে কত পজিশন পর্যন্ত গেছে, এটা জানা আছে কিনা বা এরকম ধারণা দিতে পারো কিনা? আচ্ছা আচ্ছা আমি আমার শিক্ষাবর্ষে 21-22 সম্পর্কে আগে বলি যে এটা প্রতি বছর হচ্ছে ভেরি করে। এই মেরিট কাট মার্ক, মেরিট পজিশনটা হচ্ছে ভেরি করে আর কে কোন ডিপার্টমেন্টটা পাবে। তো 21-22 শিক্ষাবর্ষের ব্যাপারটা হচ্ছে আমাদের বেলায় অলটেকের যদি কথা বলি তো কাট পজিশনটা ছিল হচ্ছে 1350-এর আশেপাশে। এবং আমাদের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আমাদেরই কলেজে অর্থাৎ শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং 1000-এর কাছাকাছি চলে গেছিল সেই পজিশনটা, সর্বশেষ পজিশন। এবং অ্যাপারেলের পজিশনটাও ছিল 1090 বা এর আশেপাশে। এবং যদি বলি ইয়ার্ন এবং ফেব্রিক ডিপার্টমেন্টটা, ইয়ার্ন ফেব্রিক ডিপার্টমেন্টের পজিশনটা ছিল প্রায়, ফেব্রিকের গুলো ছিল 1200-এর কাছাকাছি এবং ইয়ার্ন ছিল 1340 বা 1320-এর কাছাকাছি আর কি, এরকম। এবং 22-23 শিক্ষাবর্ষ সম্পর্কে যেহেতু ওদের কাছে, আচ্ছা জিহাদের কাছেও জানতে চাইতেছি 22-23 শিক্ষাবর্ষ সম্পর্কে আর কি। 22 শিক্ষাবর্ষে ভাই আপনার এরকমই মেরিট পজিশন ছিল, মানে আপনার হচ্ছে আমাদের 1400 সামথিং গেছিল, 1450-এর মতো মেরিট পজিশন গেছিল। এবং ওয়েটের লাস্ট পজিশন ছিল 750 সামথিং, অ্যান্ড অ্যাপারেল 800 সামথিং এরকমের। আর ফেব্রিক অ্যান্ড ইয়ার্ন অলমোস্ট হচ্ছে 1400 থেকে বা 1450-এর মতো গেছিল, এরকমেরই। আচ্ছা, এই নাম্বারটা মূলত ভেরি করে হচ্ছে পরীক্ষার্থী সংখ্যা, তারপর হচ্ছে কতজন অ্যাটেন্ড করলো পরীক্ষায়, আবেদন কত করলো, এগুলোর উপর। এইবার যেহেতু আমাদের বেলায় পরীক্ষার আবেদন করেছিল প্রায় 12,000 জন, তার মধ্যে প্রায় 9,000 জন পরীক্ষার্থী ছিল, উপস্থিত ছিল পরীক্ষার মধ্যে। এবং পরবর্তী বছরে সেটা একটু ড্রপ করছে এবং এই বছর কিন্তু এটা সর্বাধিক ড্রপ করছে, যেটা 21-22 শিক্ষাবর্ষের তুলনায় প্রায় অর্ধেক। তো বলা যায় এইবারের কাট পজিশনটা একটু ব্যতিক্রম হইতে পারে অন্যবারের, গতবারের তুলনায়। ঠিক আছে, যে গতবার আমার 750 পর্যন্ত ওয়াইট প্রসেসে ছিল এবং সেটা এবার 820-30 পর্যন্ত যাইতে পারে আমাদের শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলি। আর যদি বাকি ডিপার্টমেন্ট বলি যে অ্যাপারেল ওয়াইট অ্যাপারেল মূলত হচ্ছে এগুলা বেশি একটা ভেরি করে না, তারপরে অ্যাপারেল 900 পর্যন্ত যাইতে পারে। আর ইয়ার্ন ফেব্রিক বলবো, ফেব্রিক 1000-এর মধ্যে থাকতে পারে। আর ইয়ার্নটা হচ্ছে এই মাইগ্রেশন লিস্টের উপর, কতটা মাইগ্রেশন লিস্ট দিবে তার উপর আর কি। এই হচ্ছে কাট পজিশন নিয়ে আর কি আলোচনা। ধন্যবাদ শিহাব।
সো মোটামুটি একটা ধারণা পাইলাম। সো এরপরে আমরা যদি মনে করো যে এসএস টেকে যারা ভর্তি হবে সেখানে তারা সেখানকার ক্যাম্পাস একাডেমিক পড়াশোনা, ল্যাব ফ্যাসিলিটি এবং হচ্ছে হলের সুবিধা, থাকার সুবিধা, মেসের সুবিধা এবং এই যে একটা রেসিডেন্সিয়াল যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, ক্যাম্পাস এবং হল আর ল্যাব ফ্যাসিলিটি, তাই তো? আচ্ছা, ক্যাম্পাসটা সম্পর্কে বলি। তো আমরা যেহেতু ফার্স্ট ব্যাচের, তো আমরা যখন আসছি তখন কিন্তু ক্যাম্পাসটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, অর্থাৎ বিল্ডিং স্ট্রাকচার গুলো হয়ে গেছে, কিন্তু বাট ওইটার হচ্ছে ফিনিশিংটা হয় নাই তখনও। তো এখন মোটামুটি হচ্ছে এই যারা সেকেন্ড ব্যাচে আসছে ওরা মোটামুটি রেডিমেড ক্যাম্পাসটা পাইছে আর কি। তো এই যে ক্যাম্পাসটা শহর থেকে মোটামুটি ধরো যে 5 কিলোমিটার দূরে অবস্থিত, মূল শহর থেকে, জামালপুর সদর থেকে। এবং যাতায়াত যাতায়াত ব্যবস্থাটা খুব সহজ অন্যান্য জায়গার তুলনায়। একদম মেন বলি শহরে আমাদের জামালপুর সদর থেকে একদম অটো থেকে সরাসরি আমাদের হাইওয়ের পাশে আমাদের ক্যাম্পাসটা, 15 টাকা ভাড়া লাগে। তো আমাদের শহর থেকে প্রায় 5 কিলোমিটারের মধ্যে হচ্ছে ক্যাম্পাস, আর আমাদের এরিয়া হচ্ছে প্রায় 17.5 একর। এবং এটাকে 17.5 একর পাশেও কিছু জায়গা আছে, যদিও এগুলো এখন সব আওতাভুক্ত থেকে হয় নাই কলেজে। সব থেকে বড় ক্যাম্পাস। হ্যাঁ, সিটেকও প্রায় এরকমই, সিটেকও 18 একরের মতো। তবে আমরা তো বলতে পারতেছি না, কারণ আমাদের প্রায় 7.5 একর জমি এখনো আমাদের ক্যাম্পাসের আওতাভুক্ত হয় নাই, এগুলো এখনো এরিয়ার বাইরে। তবে এগুলো নিয়ে প্ল্যান আছে ভবিষ্যতে। তো আপাতত বলতে পারি যে স্ট্রাকচার দিক দিয়ে আমরা বলবো যে এই মুহূর্তে ডমটেকের সাথে কিন্তু আমাদের ক্যাম্পাসটা পুরোপুরি মিল আছে, জাস্ট হচ্ছে লোকেশনটা ভিন্ন। আমাদের একাডেমিক ভবন যদি বলি, তারপর হচ্ছে হলগুলো, তারপর ল্যাবের ডিজাইনগুলো যদি বলি, সব কিন্তু আমাদের ডক্টর ওয়াজেদ মিয়া ক্যাম্পাসের মতো কিন্তু মোটামুটি একদম সিমিলার, হুম, একদম সিমিলার। জাস্ট গেটটা আর হচ্ছে তোমাদের যেই চত্বরটা বা যাই বলি একটা স্ট্রাকচার আছে, ওইটাই জাস্ট একটু ডিফারেন্ট। তো আমাদের ক্যাম্পাসে বলবো যে লোকেশন অনুযায়ী একদম ঠিক আছে, একদম খারাপ না। 5 কিলোমিটার খুব একটা বেশি দূর হয় না ক্যাম্পাস থেকে। আর যাতায়াত ব্যবস্থাটা এখানে একটু কষ্ট কম অন্যান্য জায়গার তুলনায়, যে 5 কিলোমিটার জায়গায় যাইতে আগে 10 টাকা বা 15 টাকা ভাড়া লাগে আর কি। আর যদি হল ফি হল ব্যাপারে যদি বলি যে, আচ্ছা হাবিবুল্লাহ, তুমি হচ্ছে হল সম্পর্কে বলো, যেহেতু তোমরা খুব রিসেন্টলি না 5-6 মাস হয়ে গেছে, তোমাদের মধ্যে এটা আরো বেশি এক্সাইটমেন্ট কাজ করবে হল সম্পর্কে। এখন তুমি বলো এটা সম্পর্কে। আসলে যারা হচ্ছে সেকেন্ড বা আমাদের থার্ড ব্যাচে যারা কি ভর্তি হবা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এখানের হলটা হচ্ছে বলা যায় একদম বিশ্বমানের হল। এখানে হল ভিত্তিক যে সুযোগ সুবিধা আছে এই সুযোগ সুবিধাগুলো অন্যান্য পাবলিক ভার্সিটি গুলোতেও খুবই কম পাওয়া যায়। এখানে যে রুম গুলো আছে রুমে হচ্ছে প্রত্যেক রুমে 2 জন করে আমরা থাকি, এবং এখানে হচ্ছে যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো খুব কমই পাওয়া যায়। এছাড়া অন্যান্য দিক থেকে যদি বিবেচনা করি হল ভিত্তিক সুযোগ সুবিধাগুলো আমরা অনেক পাই। আমাদের হলে লিফটও আছে, লিফট অদূর ভবিষ্যতে চালু করা হবে, এবং ইনশাল্লাহ তোমরা এখান থেকে হল ভিত্তিক যে সুযোগ সুবিধাগুলো পাবা এগুলো ইনশাল্লাহ অনেক পাবা। এছাড়াও ল্যাব ভিত্তিক সুযোগ সুবিধা বা একাডেমিক সুযোগ সুবিধা সব দিক থেকেই তোমরা ইনশাল্লাহ এসএক্সপি থেকে বেস্ট একটা জিনিসই পাবা। থ্যাংক ইউ জিহাদ। সো শিহাব, আচ্ছা, আমরা তো শুনলাম হ্যাঁ, আচ্ছা, ল্যাব সম্পর্কে, হল সম্পর্কে। আচ্ছা, সো এখন যেটা আরেকটু সব বলি। থেকে বহু প্রতীক্ষিত কোশ্চেন। হ্যাঁ, বলো বলো বলো, তারপর জিজ্ঞাসা করবো। আচ্ছা, বলি। আচ্ছা, একটু আসনগুলো বলি আর কি, মানে হলের সিট কেমন। হ্যাঁ, আচ্ছা, সিটের আমাদের, ক্যাপাসিটিটা এবং নতুন যারা যাবে তারা আসলে পাবে কিনা। হ্যাঁ, আচ্ছা, বলি। প্রথম হচ্ছে গার্লস হোস্টেল দিয়ে শুরু করি। ওটা হচ্ছে আপাতত গার্লস হোস্টেলটা খালি। কারণ হচ্ছে আমাদের বেচে স্টুডেন্ট সংখ্যা ছিল, গার্লস মেয়ে ছিল 15 জন, এবং পরবর্তী বেচে প্রায় 20 থেকে 25 জন আসছে। তো সব মিলে 40 জন মেয়ে। এখন এত বড় একটা হল, প্রায় 300টা সিট আছে মেয়েদের জন্য। এত বড় একটা হলে যে 40টা মেয়ে দিবে, ওরকম হচ্ছে প্রশাসন আর কি রেডি না আর কি। এজন্য আমাদের মেয়েরা মূলত স্যারদের হচ্ছে ডরমেটরিতে থাকে, সরি কোয়ার্টারে থাকে আর কি স্যারদের। কোয়ার্টার। মানে জাস্ট ওরা ওখানে একটা প্রোটেক্টিভ অবস্থায় আছে। এখানে অলওয়েজ হচ্ছে রেজিস্টার করতে হয়, ঢুকতে একটা বাধা আছে। আর ওরা হচ্ছে বিকাল 5:30টার পর হচ্ছে বের হতে পারে না। যা দরকার সেটা 5:30টার আগের মধ্যে করতে হবে, এই। এখন যদি থার্ড বেচটা চলে আসে এবং সংখ্যাটা যদি বেশি হয়, তখন ওরা হচ্ছে ওই হলটাতে শিফট হতে হবে। কারণ হচ্ছে কোয়ার্টারে এতগুলো হচ্ছে মেয়েদের থাকা আদৌ সম্ভব না, আর একটা সিকিউরিটির ব্যাপার আছে স্যারদের। তো ওদের জন্য হচ্ছে রেডি, ওই হলটা একদম রেডি আছে সবকিছু ওদের জন্য। এবং বলি যে 6 তলা বিশিষ্ট হল, এবং লিফট সুবিধা ওদের মধ্যেও আছে। আমাদের যেরকম হচ্ছে বয়েজ হোস্টেল লিফট সুবিধা আছে, ওদেরও লিফট সুবিধা আছে। এবং প্রায় 300টা সিট আছে। এবং আমি বলবো যে ওইখানে আমরা থার্ড
3টা বেচ ছেলেরা অনায়াসে সেখানে থাকতে পারবো যদি ওদেরকে থাকতে না দেয় আর কি। তো মেয়েদের হল নিয়ে কোনো চিন্তা করার কোনো ব্যাপার নাই। আর ছেলেদের যদি বলি, আমাদের হচ্ছে ছেলেদেরও ক্যাপাসিটি 300 জন, তবে হল হচ্ছে 2টা, এক হলে 150 জন করে, 2 হলে 300 জন, 2 হলে 300 জন। আর আমাদের দ্বিতীয় ব্যাচ পর্যন্ত যদি বলি যে এখনো আমাদের 1 থেকে 4th ফ্লোর পর্যন্ত একটা বিল্ডিং এর খালি আছে এখনো, অর্থাৎ থার্ড ব্যাচ যদি আসে ওরা পুরাটাই হচ্ছে হল পাবে, হল সুবিধা পাবে, আচ্ছা, হল সুবিধা আওতাভুক্ত হবে। এবং হলের 2টা হলে আলাদা আলাদা ডাইনিং ব্যবস্থা চালু তার মানে এখন হল আপাতত। নিয়ে টেনশন করার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, হল নিয়ে কোনো সমস্যা নেই, থার্ড ব্যাচ হল পাবে। ফোর্থ ব্যাচ পাবে কিনা, নাকি ফিল এখন আপ হয়ে ফোর্থ যাবে? ব্যাচের কথা যদি বলি, সেটা এখন প্রশাসন কি ব্যবস্থা নেবে ওদের জন্য। এখন আমরা তো এক রুমে 2 জন আছি এবং আচ্ছা, আচ্ছা। স্ট্রাকচারটা এরকম, এবং তোমরাও সেরকম স্ট্রাকচারে কিন্তু থাকো, তাই না? একই স্ট্রাকচারে আমরা থাকি 4 জন এখন। 4 জন। আচ্ছা, আমাদের হচ্ছে 2 জন, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। এখন যদি এমন হয় যে ক্যাপাসিটি এক্সিস্ট করতেছে, তাহলে আমাদের হচ্ছে এই ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য আমাদের এক রুমে 3 জন 4 জন করে দিতে হবে, বুঝছো? নিয়ার বাই আর তোমার এখানে হচ্ছে আপাতত বয়েজ হলে কতগুলো সিট আছে? বয়স হলে সিট 300 জন, 300 টা। ফোর্থ ব্যাচ সিট পাবে 80, 8 হ্যাঁ, 32 পাবে, পাবে। কয়েকজন পাবে। কয়েকজন পাবে না, আর হ্যাঁ, এটা হচ্ছে কয়েকজন। তোমাকে বলি যে আমাদের ফার্স্ট ব্যাচে হচ্ছে জামালপুর জেলার মাত্র 30 জনের কাছাকাছি, তার চেয়েও কম, এবং বেশিরভাগই হচ্ছে চট্টগ্রাম এবং এই রাজশাহী জেলার, রাজশাহী বিভাগে। হুম। তো এই হিসাবে আমরা যারা দূরের আছি তারা কিন্তু হলেই থাকতে হয়, আর যারা জামালপুরের ওরা হয়তো কয়েকজন বাইরে থাকে। এবং সেকেন্ড ব্যাচে কিন্তু জামালপুরের সংখ্যাটা অনেক বাড়ছে, প্রথম ব্যাচের তুলনায় তার ডাবলের বেশি। তো ওরা অনেকেই বাইরে থাকে, বাড়ি থেকে আসে, যার কারণে কিন্তু ক্যাপাসিটিটা মানে পরের ব্যাচের জন্য কিন্তু অনেকটা খালি হয়ে গেছে। এবং যদি পরের ব্যাচে বলি যে থার্ড ব্যাচে আসলে কিন্তু জামালপুর এই সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। তা বলবো যে হলের সুবিধা চতুর্থ ব্যাচ পর্যন্ত পাওয়া সম্ভব, তবে কিছু থাকবে এদিক সেদিক, ওটা যদি একটু মিনিমাইজ করে নিতে হবে আর কি প্রশাসনকে, বুঝছো? এই হচ্ছে হল সুবিধা আমাদের। এখন আমি ভাবতেছি আমি যদি এসএস থেকে থাকতাম, আমি ঠিক আছে, সমস্যা নাই। ক্যাম্পাসটা অনেক, এরিয়াটা বড়, স্টেডিয়াম আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ল্যাব ফেসিলিটিস এর কথা বলছিলা। আচ্ছা, ল্যাবের ব্যাপারটা হচ্ছে আমাদের সবগুলো ডিপার্টমেন্টেরই আলাদা আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট ল্যাব আছে, যেমন ডাইং শেড, তারপর অ্যাপারেলের জন্য আলাদা, এবং হুম, ওই অ্যাপারেলের জন্য যে বিল্ডিংটা আছে ওইটাতে হচ্ছে আবার ফিজিক্স কেমিস্ট্রি ল্যাব, এবং হচ্ছে ইয়ার্ন ফেব্রিকের জন্য সেটা আলাদা আলাদা ল্যাব আছে। আর লাইব্রেরির সুবিধা যদি বলি, আমাদের হচ্ছে ওয়ার্কশপ আছে আলাদা, ওই ওয়ার্কশপের সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের লাইব্রেরিটা, সম্পূর্ণ সেকেন্ড ফ্লোর হচ্ছে লাইব্রেরির ব্যবস্থাটা আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের লাইব্রেরি এবং হল ফেসিলিটি, সরি, ল্যাব ফেসিলিটিস। এবং আমাদের একটা অডিটোরিয়াম আছে, তবে অডিটোরিয়ামটা কিছুটা আন্ডার কনস্ট্রাকশনে এখনো আছে। বাকি যদি বলি যে বাকি স্ট্রাকচার, একটা মুক্ত মঞ্চ, আর হচ্ছে ক্যাফেটেরিয়া, আর সাথে হচ্ছে আমাদের ডরমেটরি, হল, এগুলাই, মাঠ, আর একটা পুকুর। আচ্ছা ঠিক আছে, সুইমিং। আচ্ছা ঠিক আছে, বহুত কথা শুনলাম, কিন্তু এখন আরেকটা কোশ্চেন করবো, যেটা মানে সব স্টুডেন্টদেরই অবশ্যই। অনেক কোশ্চেন, মানে বহু প্রতীক্ষিত কোশ্চেন এবং ভাইটাল কোশ্চেন, সেটা হচ্ছে ভাইয়া আসলে কোন ক্যাম্পাসে আসলে টিউশনের সুবিধাটা বেশি? তো বিশেষ করে জামালপুরে যেহেতু শহরের মধ্যে পড়ছে ক্যাম্পাস, তো আমরা একটু শুনতে চাবো যে সে এসএস টেকের আশেপাশে টিউশনের সুবিধা কেমন, আসলে ওই এরিয়াটা কেমন, মানে একটা স্টুডেন্ট সে ব্যাচেলরটা মানে নিজের স্টুডেন্ট মানে নিজে আয় করে চালাতে পারবে কিনা, এটা ওভারঅল সিনারিওটা তুমি বলো। আচ্ছা আচ্ছা শিয়াব। আচ্ছা আচ্ছা, আমি বলছি। আচ্ছা, আমি আগে বলি, তারপর হচ্ছে জিহাদকে পাস করব, ওর হ্যাঁ, হ্যাঁ, অভিজ্ঞতাও জিহাদকে বলবে। পাস করো। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, এখানে আসছি তো প্রায় 13 বছর হয়ে গেছে, প্রায় 18 মাস। তো 18 মাসে এলাকাটা যদি বলি, শহর থেকে তো বললাম অলরেডি যে 5 কিলোমিটার দূরে, তবে এইটা সদর অন্য একটা উপজেলায় পড়ছে। সদর তো একটা উপজেলা, আমরা পড়ছি হচ্ছে পাশের উপজেলায় মেলান্দতে, সদরের এরিয়া শেষ, আমাদের শুরু। তো আমাদের যে এলাকাটা, সেটা গ্রামের নাম হচ্ছে ভাবকি আর কি, গ্রামের নাম, ঠিক বাজারের পাশেই। তো ক্যাম্পাসের আশেপাশের মানুষরা মোটামুটি কোঅপারেটিভ আমাদের সাথে। আর যদি বলি, তো এখানে যেহেতু এটা আমাদের একটা মেলান্দ উপজেলা, এবং এই উপজেলার একটা গ্রাম, এটা ইউনিয়ন পরিষদের পাশেই আমাদের ক্যাম্পাসটা। এইখানে যদি
বলি যে আমাদের জামালপুরের অর্থ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার সাথে যদি কম্পেয়ার করি, অন্যান্য জেলার সাথে কিন্তু কম্পেয়ার করলে হবে না। যদি আমি যদি বলি যে নোয়াখালীর সাথে বা চট্টগ্রামের সাথে কম্পেয়ার করবা, এই যেগুলো আছে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যেমন সাসটেক, ওদের সাথে কম্পেয়ার করলে কিন্তু আমাদের হবে না। কারণ ওরা যেমন হচ্ছে শিক্ষার পাশের হারও বেশি, তারপর ওরা এলাকাটাও হচ্ছে মানে খুবই স্ট্রাকচার বলো ওদের জেলাগুলার। তো এইসব কম্পেয়ার কিন্তু এখানে জামালপুরের সাথে করলে হবে না, তবে যদিও ভালো, অন্যান্য অনেক জেলা থেকে ভালোই আগে আছে। তারপরে বলি যে আমাদের ক্যাম্পাসের আশেপাশে যদি কেউ টিউশনের কথা বলে, তাহলে এইখানে সত্যি কথা বলবো পাওয়া যাবে, তবে হচ্ছে পেমেন্টের যে ব্যাপার সেবারটা আছে সেটা একটু কিছুটা কম, ঠিক আছে। এবং এইখানের পড়াইলে হচ্ছে 6 দিনই পড়ানো লাগে, 6 দিন বা 5 দিন, এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। আর পেমেন্টটা ভেরি করে আর কি, 6 দিন পরে ধরো যে একজনকে পড়াচ্ছ, 6 দিন পরে 2 থেকে 2,500, 3,000, 4,000, 3,000 এরকম আর কি আশেপাশে একজনকে পড়াইলে। আর কেউ যদি ওরকম ব্যাচ করে নিতে পারে, আমাদের অনেকেই করায় নিজেরা হচ্ছে ব্যাচ তৈরি করে নিছে। আসে পাশে একটা স্কুল আছে, মোটামুটি 50-60 বছর হয়ে গেছে স্কুলটার বয়স। তো ওই স্কুল পাশে একটা স্কুল এবং আশেপাশে এটা হচ্ছে সেন্টার, আশেপাশে থেকে হচ্ছে এখানে এসএসসি পরীক্ষা দেওয়া লাগে। তো বলবো এখানে শিক্ষা ব্যবস্থাটার জন্য মোটামুটি স্ট্রাকচার গুলো আছে, তবে হচ্ছে ওই যে বললাম যে টিউশনের ব্যবস্থাটা ক্যাম্পাসের আশেপাশে টিউশনে পাওয়া যাবে, তবে বেশি আশা করা যাবে না পেমেন্টটা অন্যান্য জেলার মতো। আমি যদি নোয়াখালীর কথা চিন্তা করি, যে আমার বন্ধু একটা আছে, সে হচ্ছে যে 3 দিন কি 4 দিন পড়ায় 5,000 টাকা নেয় এখান থেকে। তো এরকম আশা এখানে করা যাবে না। আর যদি সদরের কথা বলি, সদরে যাইতে হচ্ছে তোমার 15 টাকা ভাড়া হবে, আসা যাওয়া 30 টাকা। আর যদি সদর থেকে একটু ভিতর হয় তাহলে তো 5-10 টাকা আর এক্সট্রা লাগবে। এবং আমি নিজে একটা সদরে গিয়ে পড়াই, 3,000 টাকা পাই 3 দিনে আর কি। তো 3 দিনে 3,000 টাকা পাই, কিন্তু আমার ভাড়া চলে যায় 600-700 টাকা। আলটিমেটলি আমার হচ্ছে 2200-2300 টাকা থাকতেছে 3 দিনে আর কি। তো বলবো যে 3 দিনে 2200-2300 টাকা পাওয়া যায় এখন সদরে। এটা ভেরি করে, তুমি চাইলে 5 দিনে 5-6 হাজার টাকাও পাইতে পারো, আর বেচ তো করতে পারলে তো আরো ভালো। এটা হচ্ছে সদরের সিনারিওটা। তবে হ্যাঁ, জামালপুরে হচ্ছে ভালো অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আমি যদি বলি জামালপুর জিলা স্কুল, জামালপুর জিলা স্কুল বলবো ওয়ান অফ দ্য টপ জিলা স্কুল বাংলাদেশের। এবং যদি অনলাইনের দিক দিয়েও বলি অনেক পুরাতন, কারণ সেই 1800 সালের এটা প্রতিষ্ঠান। বরিশাল বরিশাল, তারপর হচ্ছে কুমিল্লা জিলা স্কুল, তারপর হচ্ছে ফরিদপুর জিলা স্কুল, এরপরে কিন্তু জামালপুর জিলা স্কুল চলে আসে। তো তারপর হচ্ছে এটার একটা কম্পিটিটিভ আবার গার্লস স্কুলও আছে। তারপর এখানে হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য রেনাউন্ড একটা কলেজ আছে, সরকারি আশিক মাহমুদ কলেজ, এবং এছাড়া আরো সরকারি কয়েকটা কলেজ আছে। তো মোটামুটি বলবো শিক্ষা ব্যবস্থা চলে, আগের তুলনায় খুব ইমপ্রুভ হতেছে এবং টিউশনি পাওয়া যাবে। তবে তুমি যদি চিন্তা করো যে অন্যান্য জেলার সাথে আমি তুলনা করবো, পিটেক কিংবা সাসটেকের সাথে তুলনা করবো বা টেকেনের সাথে, ওরকমটা আশা করা যাবে না, ঠিক আছে। তাহলে জিহাদ, তুমি তুমি তোমার অভিজ্ঞতা সম্পর্কে বলো। 5-6 মাস তো হয়ে গেল ক্যাম্পাসে আসছো, বলো। ধন্যবাদ স্নেহাব সিদ্দিকী ভাইকে। আমার অলমোস্ট 5 থেকে 6 মাস হয়ে গেছে আমি ক্যাম্পাসে আসছি। টিউশনি আমিও খুঁজতেছিলাম, তো আসলে পড়ালেখার চাপ এবং অন্যান্য চাপের কারণে টিউশনি হয়তো বা নেওয়া হয় নাই। তবে ইনশাল্লাহ ভবিষ্যতে আমিও নিব টিউশনি। টিউশনি করানোর ইচ্ছা আছে, ইনশাল্লাহ টিউশনি করাবো। এখন বিষয়টা হচ্ছে যে শহরে সিহাব ভাই যেটা বললেন যে শহরের দিকে আসলে টিউশনির মানটা একটু ভালো। যে আমি কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়তেছি, যে আমি একটা লেভেলে এখন আছি, সেই লেভেল থেকে যদি হচ্ছে এই এলাকা ভিত্তিক যে পড়ানো হয়, সে পড়ানোতে আসলে পারফেক্ট যে সম্মানিতা, এটা আসলে অনেকে মনস্ফুত হবে না। তো এই মনস্ফুত সম্মানের জন্য অবশ্যই তাকে শহরের দিকে যেতে হবে এবং শহরগামী হতে হবে। সেই শহরগামী হওয়ার জন্য যে ভাই যেটা বললেন যে 15 থেকে 20 টাকা আর কি ভাড়া তার পার ডে লাগবে। তো আসা যাওয়া ভাড়া হিসাব করতে গেলে যে 30 টাকা বা 40 টাকা লাগবে। তো সেই হিসেবে টিউশনি করানোটা হচ্ছে অনেকটা নিজের ক্যাপাবিলিটির উপর নির্ভর করতেছে, যে যার ক্যাপাবিলিটি যত ভালো থাকবে সে হচ্ছে টিউশনিটা তত আহ, ভালো করতে পারবে বা ই করতে পারবে, টিউশনি তার তত ভালো জোগাড় করতে পারবে। তো এই ক্ষেত্রে যারা আগামী ফার্স্ট ব্যাচের যে স্টুডেন্টরা আছে, আমি তাদেরকে বলবো যে তোমরা নিশ্চিত চলে আসতে পারো আমাদের ক্যাম্পাসে। টিউশনি নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না, এবং টিউশনির ক্ষেত্রে তোমরা আসলে আমরা যারা সিনিয়র আছি, সিনিয়র ফার্স্ট ব্যাচের যে ভাইরা আছেন ওনাদের থেকে তোমরা যেমন সহজে সহযোগিতা পাবে, তেমনি আমরা যারা স্টুডেন্ট ব্যাচের আছি ইনশাল্লাহ থেকে তোমরা একটা বেস্ট সুবিধাই পাবে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ জিহাদ। সো টিউশনের একটা বিস্তর আলোচনা শুনলাম, অনেকের অভিজ্ঞতা শুনলাম, ঠিক আছে। শিহাবের ব্যাংক ব্যালেন্স কত সেটাও শুনলাম, ঠিক আছে। মোটামুটি ওভারঅল একটা ধারণা হলো। অনেকে বলতেছে যে ভাইয়া আসলে কোন ক্যাম্পাসে গেলে আশেপাশে বেশি টিউশনি পাওয়া যাবে, কোনটা মানে কোনটা সুবিধা কেমন। তারপরে বলতেছে
আরেকটা আমি কথা বলবো, সেটা বিতর্কের কনসেপ্টও না, মানে এমনি অনেকেই বিতর্কের দিকে নিয়ে যাচ্ছে যে আসলে যেগুলো নতুন ক্যাম্পাস সেগুলোতে যাওয়া আমার ভালো হবে নাকি ভাইয়া যেগুলো পুরাতন ক্যাম্পাস সেগুলোতে গেলে ভালো হবে, এবং নতুনগুলোতে গেলে আমার মানে কি কি অপরচুনিটি গুলো আমি মিস করব, এইটা এসএসটেকে যদি বলে তাহলে এসএসটেক নিয়ে তুমি কি বলবা শিহাব? আমি বলি যে এটা হচ্ছে সবাই পরীক্ষায় হচ্ছে যখন মেরিট লিস্টটা দেয় সবাই চিন্তা করে হচ্ছে কোন ক্যাম্পাসে যাবে। এখন এটা হচ্ছে তার উপর, মানে সে কি চায়। ওর যদি ধরকা যে অনলাইনে দরকার হয়, ওর টিউশনের দরকার হয়, এটার উপর বেসিস করে কিন্তু ওর হচ্ছে কোন ক্যাম্পাসে যাওয়া হবে দরকার সেটা হচ্ছে নির্ভর করে। যদি কারো টিউশন দরকার তাকে অবশ্যই বলবো জেলা শহরের কেন্দ্রে যেসব প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী, তারপর সাসটেক, এসব কলেজে যাওয়া উচিত যদি কারো একান্তই টিউশনের বেশি প্রয়োজন হয়। আর যদি বলবো যে কেউ হচ্ছে ওর হচ্ছে সুবিধা বেশিগুলো পেতে চায়, তাহলে আমি বলবো যে যেসব নতুন প্রতিষ্ঠান আছে বা কিছুদিন আগে প্রতিষ্ঠিত হয়ে গেছে বা 5-6টা ব্যাচ চলে গেছে, বিশেষ করে হচ্ছে যে আমি টমটেকের কথা বলবো, তারপর হচ্ছে এসকে টেক, এসআর টেক, এসএস টেক। কারণ যদি হচ্ছে ফেসিলিটিস গুলো পাইতে চায় তাহলে অবশ্যই এইসব ক্যাম্পাসে আসতে হবে। পুরাতন ক্যাম্পাস গুলো তো অবশ্যই আছে সেগুলাতে। এবং টিচারের যদি বলি বা হচ্ছে এইসব ফেসিলিটি ক্লাস ফেসিলিটিস গুলো বলি, আহ, অবশ্যই তাদেরকে পুরাতন ক্যাম্পাসে যাওয়া উচিত। এবং এমন না যে আমাদের এখানে নাই, এগুলা কোর্সগুলো কিন্তু রান হবে সব ক্যাম্পাসেই, কোর্সগুলো শেষ করা হয়, যেগুলো হচ্ছে প্রত্যেকটা লেভেলে যাদের যেসব কোর্স প্রয়োজন হয় সবগুলো কিন্তু শেষ করা হয় এবং অভিজ্ঞ টিচারদের দিয়ে করানো হয়। কিন্তু পার্থক্যটা হচ্ছে আমরা সবসময় কিন্তু সেই টিচারগুলোকে পাবো না। যাদের ক্যাম্পাসগুলো হচ্ছে পুরাতন তাদের কিন্তু কিন্তু তাদের ওই সাবজেক্টের কোর্স টিচারদের সবসময় পাওয়া যায়। আর নতুন ক্যাম্পাসের অসুবিধাটা হচ্ছে কোর্স টিচার থাকে, যেমন আমাদের এখানে যে বিশ্ববিদ্যালয়টা আছে বিজ্ঞান প্রযুক্তি, এখানে হচ্ছে বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে টিচারগুলো নিয়ে আসে, ইঞ্জিনিয়ারিং অনুষদের টিচারগুলোকে নিয়ে আসে সিএসসি ত্রিপলি এইসব কোর্স করানোর জন্য। তো দেখা যায় যে ওনারা তো অভিজ্ঞ, শুধু পার্থক্যটা এটাই যে ওনাদেরকে সবসময় ক্যাম্পাসে পাওয়া যায় না, এটাই। আর ল্যাব ফেসিলিটিস আমাদের ল্যাবগুলো আসে এবং সেগুলো হচ্ছে টিচারদের দিয়েই রান করানো হয়। এখন যদি বলি যে কেউ টিউশনের জন্য আসো, তখন বলবো যে এগুলা তোমার তোমার কি দরকার আসলে এগুলোর জন্য। তোমার যদি টিউশন দরকার হয় তুমি ওই বেসিসে হচ্ছে তুমি ক্রাইটেরিয়া করো, তোমার যদি ল্যাব ফেসিলিটিস দরকার হয় ওই বেসিসে ক্রাইটেরিয়া করো। তোমার যদি না বলবা যে না আমার হচ্ছে হল সুবিধা দরকার, আমার ক্যাম্পাসের সুবিধাগুলো দরকার, সেই বেসিসে আমি বলবো যে নতুন ক্যাম্পাসে অবশ্যই আসা উচিত। জিহাদ, বলো কিছু তাইলে। আহ, আসলে নতুন এবং পুরাতন টেকের ভিতরে যদি কোনো কিছু বলা হয় তাহলে আহ, আমি শিহাবের সাথে একমত যে আসলে পুরানো টেক গুলোতে যাওয়া উচিত। কারণ পুরানো টেক গুলোর অ্যালুমনাই খুবই স্ট্রং। তো এই ক্ষেত্রে হচ্ছে চাকরিগত যে সুযোগ সুবিধা আছে এই ক্ষেত্রে হচ্ছে তারা একটু হেল্প পেতে পারে। কিন্তু আসলে মানুষের চাওয়া পাওয়া অনেকটা হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক চাওয়া পাওয়ার বিষয়টা হচ্ছে যে কারো যদি হল ভিত্তিক সুযোগ সুবিধা বা কারো যদি একাডেমিক সুযোগ সুবিধা এগুলো যদি দরকার হয় তাহলে আমি তাকে বলবো একবার হলেও তার এসএসটেক যেন ঘুরে যায়। শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রাকচারাল কাঠামো বা হচ্ছে ল্যাব ফ্যাসিলিটি আমি বলবো যে এগুলো খুবই আধুনিক মানের, এবং স্যাররাও খুবই আন্তরিক আমাদের সাথে, এবং আমাদের ক্লাসগুলো খুবই আন্তরিক এবং নিষ্ঠার সাথেই নেওয়া হয়। এখন কিছু কিছু স্যারকে আসলে সব সময় পাওয়া যায় না, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটু চাপ হয়ে যায় যে আসলে একদিনে অনেকগুলো ক্লাস করা বা অনেকগুলো করা। বাট অ্যাজ এ ইঞ্জিনিয়ার ইউ শুড হ্যাভ অবে দিস টাইপ অফ রুলস। এগুলো অবশ্যই মেনে চলতে হবে যে চাপ আমাকে নিতেই হবে। যত চাপ নিব তত হচ্ছে আমার ক্যাপাবিলিটি বাড়বে এবং হচ্ছে আমার স্কিল বাড়বে। এই স্কিল গুলো অবশ্যই আমাকে ভবিষ্যতে কাজে দিবে। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই যারা জুনিয়র আছে ওদেরকে বলবো যে নতুন ক্যাম্পাস বলে এসিস্টেককে অবহেলা করলে কিন্তু হবে না। এসিস্টেক আসলেই খুবই একটি আধুনিক এবং নান্দনিক একটা শিক্ষা প্রতিষ্ঠান। এবং যদি ভর্তি না হও তাহলে অন্তত পক্ষে একবার এসে যাতে এই ক্যাম্পাসটা ঘুরে যাও। ধন্যবাদ। অবশ্যই অবশ্যই, আমারও ইচ্ছে হচ্ছে আমিও ঘুরতে যাবো এক সময়, মানে খুব দ্রুতই। দেখি। ইউ আর শিহাব, কর্ডিয়ালি ইনভাইটেড। হ্যাঁ, বলো। তো আমরা আরেকটা কোশ্চেন করবো এখানে, যে মনে করে যারা জামালপুরে আছে, জামালপুরে চান্স পাইছে, হ্যাঁ, এখন ওরা চিন্তা করতেছে কি ওখান থেকে মুভ করবে কিনা অন্যান্য টেক, এটা কতটা মাইগ্রেশনের যুক্তিযুক্ত হবে, এবং হচ্ছে যারা মনে করো চিটাগাং এর বাসা বা টেকেন বা এইদিকে বাসা অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে, তারা ঢাকা মুখী হবে কিনা, এটা নিয়ে কি বলবা? আচ্ছা, এইখানে বলবো যে আমাদের ব্যাচের কথা যদি বলি, আমাদের ব্যাচে চট্টগ্রাম ডিভিশনের প্রায় চট্টগ্রাম বিভাগ থেকে প্রায় 40 জনের পাশাপাশি আছে, 35-40 এরকম। ওরা আমাদের কিন্তু একজনও এই চিটাগাং ক্যাম্পাসে বেশি। আছে, এমন না যে। হ্যাঁ,
একটা ডিভিশনের এতগুলো থাকা কিন্তু মানে চারটিখানের কথা না আর কি। তো আমরা তো এখানে আছি, তো বলবো যে এই লেভেলে এসে যদি বলে যে ক্যাম্পাস থেকে বাড়ি থেকে ক্যাম্পাসটা খুব দূর হয়ে যায়, তাহলে এটা আসলে মানে নেওয়ার মতন আর কি। কারণ একটা সময় জব করবে, ও হচ্ছে যে কোনো জায়গায় থাকতে পারে। দেখা যায় যে ওর বাড়ি হচ্ছে বরিশালে আছে, ও হচ্ছে কাজ করতে হবে ঢাকাতে বা অন্যান্য জেলায় থাকতে হবে, অথবা অন্য কোনো দেশে যাইতে হবে। এগুলো হচ্ছে ক্যাম্পাস থেকে বাড়ির দূরত্বটা খুব একটা অবশ্যই, হ্যাঁ। ম্যাটার করে না আর কি ক্যাম্পাস লাইফে। আর যদি বলবো যে কারো হ্যাঁ আর কোনো সমস্যা, অন্যান্য কোনো সমস্যা থাকতে পারে পারিবারিক, তো বলবো অবশ্যই ক্যাম্পাস ওর হচ্ছে বাড়ির কাছে যে ক্যাম্পাসটা থাকে ওইটাতে যাওয়া উচিত আর কি, যদি দূরত্বের কথা বলি। তবে এই লেভেলে আসলে এটা চলে না আর কি, বাড়ি থেকে হচ্ছে কতটুকু দূরে ক্যাম্পাস এটা ম্যান্ডেটরি না। ধন্যবাদ আবারও। সো আমরা আরেকটু আলোচনা করতে পারি সাবজেক্ট ওয়াইজ একটু বিষয়গুলো নিয়ে। সো আমরা হচ্ছে যারা ভর্তি হবে সেখানে তোমার লেভেল 1 টার্ম 1 এর যে কোর্সটা, যারা ভর্তি হবে সেখানে পড়াশোনা স্টাইলটা কেমন, আবার অনেকে সাবজেক্ট ওয়াইজ নিয়ে আসলে একটু চিন্তিত আছে। সো এসএস থেকে যখন ভর্তি ফর্ম দেওয়া হয় সেখানেও মনে হয় সাবজেক্ট ওয়াইজ আগে নেওয়া হয়। সেখানকার সিস্টেমটা একটু বলবা, আর হচ্ছে সেখান থেকে মাইগ্রেশনের প্রসেসটা একটু বলবা। যারা এসএস থেকে চান্স পাইছে ওখান থেকে মুভ অন করতে মানে অন্য জায়গায় যেতে চায়, ঠিক আছে, এই জায়গার পুরো ভর্তির প্রসেসটা একটু বলবা। আচ্ছা, জিহাদ তুমি বলতে পারো। হ্যাঁ জিহাদ বলো, এটা যেহেতু রিসেন্ট। যেহেতু রিসেন্ট পরীক্ষা ভর্তি হয়েছে, হ্যাঁ। অবশ্যই জিহাদ। কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। কোশ্চেনটা হলো যে তুমি যেহেতু রিসেন্ট ভর্তি হয়েছো, সো যারা অলরেডি এসএস থেকে চান্স পাইছে তারা কিভাবে ভর্তি হবে, আবার ওখান থেকে কেউ যদি মাইগ্রেশন করতে চায় সেখানকার প্রসেসটা বলো। আমাদের বেলা কিন্তু একটু আলাদা নিয়ম ছিল, এবার তোমাদের পর থেকে নতুন নিয়ম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসলে প্রথমত যে ভর্তির চান্স প্রাপ্ত পাওয়ার পরেই সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টে টাকার কথা বলা হয়েছে, যে এই পরিমাণ অ্যামাউন্ট দিয়ে আসলে তাকে ভর্তি হইতে হবে। মেবি অ্যামাউন্টটা 18,500 টাকা। তো এই অ্যামাউন্ট দিয়ে সে যেই প্রতিষ্ঠানে চান্স পেয়েছে তাকে সেইখানেই ভর্তি হতে হবে। এবং ভর্তি হওয়ার পরে সে যদি মাইগ্রেশন করতে চায় তাকে একটি মাইগ্রেশনের জন্য আলাদা একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্মটি পূরণ করা পূর্বক যদি তার মনস্পুত ক্যাম্পাস তার চলে আসে, তো সেই ক্ষেত্রে সে সেই ক্যাম্পাসে মুভ করতে পারে এবং সে সেই ক্যাম্পাসে 3,000 টাকা দিয়ে সে সেই ক্যাম্পাসে ভর্তি হতে পারে। এটা হচ্ছে মাইগ্রেশন প্রসেস। তবে মাইগ্রেশন প্রসেসে যাওয়ার থেকে আমি বলবো যে আসলে যে যেই টেকে চান্স পেয়েছে, মানে যদি পুরাতন টেক হয় তাহলে পুরাতন টেক গুলোতে ঠেকে যাওয়া ভালো। কারণ আগে যেটা বললাম যে অ্যালুমনাই এখানে খুবই স্ট্রং, বা হচ্ছে চাকরিগত যে সুযোগ সুবিধা আছে এগুলো ভালো। তবে যারা হচ্ছে এসএস থেকে আসছে তাদের সবাইকে অবশ্যই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই নান্দনিক ক্যাম্পাসে। আমি একটু বলি যে যদি কেউ এমন হয়ে যায় যে এইখানে আছে প্রায় 2 মাস ক্লাস করে ফেলছে, মাইগ্রেশন করতে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তার করণীয় হচ্ছে রেজিস্ট্রেশন যদি না হয়, অর্থাৎ বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন করার আগ পর্যন্ত যদি কারো মনে হয় যে আমার এখন ট্রান্সফার হওয়া দরকার, আমি 3 মাস ক্লাস করে ফেলছি না, আমি অন্য কোথাও চলে যাব, তাহলে এই ক্ষেত্রে তাকে প্রতিষ্ঠানের দরখাস্ত নিয়ে বাংলাদেশ বস্ত্র অধিদপ্তরে তাকে যাইতে হবে। বস্ত্র অধিদপ্তরে গিয়ে সেখানে অ্যাপ্লিকেশন জমা দিলে কয়েকদিনের মধ্যে সেটা প্রসেস হয়ে ওকে হচ্ছে আসন খালি থাকা সাপেক্ষে অন্য কলেজে সে ট্রান্সফার নিতে পারবে। এখানে 3 মাস 4 মাস ক্লাস করার পরও যদি, এবং শর্ত হচ্ছে সেটা রেজিস্ট্রেশন অবশ্যই আগে হতে হবে, রেজিস্ট্রেশনের আগে প্রোটেকশন, তাহলে সে ট্রান্সফারটা নিতে পারবে। ঠিক আছে, আমরা শুনলাম। সো শিয়াব, হ্যাঁ। তোমার মাইকটা হচ্ছে মিউট করা। ঠিক আছে, দুঃখিত। ওকে। মোটামুটি অনেকগুলো আমরা কথা বললাম, অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম এসএস টেক থেকে, ক্যাম্পাসের পরিবেশ, টিউশনের সুবিধা, এরিয়া সব মিলিয়ে। সো আমি আরেকটু অ্যাড করবো এখানে, আরেকটু জানতে চাইবো এবং অন্যদের জানাতে চাইবো যে যারা নতুন এখানে ঢুকবে বা ভর্তি হবে তারা যেন জানে মানে ক্যাম্পাসের কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর কি কি সুবিধা, কতগুলো ক্লাব কাজ করতেছে, কতগুলো ক্লাব চলছে, এবং ক্লাবের জয়েন হওয়ার বিষয়টা, এবং কবে নাগাদ রেস্ট্রিকশন থাকতেছে, কবে জয়েনিং হবে জুনিয়র মেম্বার থেকে মেম্বার, এবং এই ক্লাবগুলো তার নিজস্ব পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার ডেভেলপমেন্টে মানে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে কতটুকু সহায়তা করতেছে, এইটা নিয়ে তুমি একটু বলো। আচ্ছা আচ্ছা, আমাদের কলেজে মূলত
অনেকগুলো ক্লাব চালু আছে, তার মধ্যে হচ্ছে এসএসটেক ক্যারিয়ার ক্লাব, তারপর হচ্ছে এসএসটেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্লাব, সরি রিসার্চ অ্যান্ড ইনোভেশন, তারপর কম্পিউটার ক্লাব, তারপর এসএসটেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পোর্টস ক্লাব, কালচার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ক্লাব, আর তারপর হচ্ছে সামাজিক সহায়তামূলক, যেটা হচ্ছে নিবর্তন। এছাড়া আরো কয়েকটা ক্লাব চালু আছে, কি বলে ডিবেটিং ক্লাব, এসব ক্লাবগুলো চালু আছে। তার মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ ক্লাবগুলো যদি বলি, সেটা হচ্ছে এসএসটেক ক্যারিয়ার ক্লাব, রিসার্চ অ্যান্ড ইনোভেশন ক্লাব, স্পোর্টস ক্লাব এবং কালচারাল ক্লাব। এই 4টা ক্লাব হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। এবং আমাদের আমাদের যদি বলি অ্যাসিস্টিক ক্যারিয়ার ক্লাবটা কিন্তু অলরেডি অনেকগুলো টেক্সটাইল অলিম্পিয়াড এবং বাংলা বোটেক্সের একটা টেক্সটাইল অলিম্পিয়াডের সাথেও কিন্তু আমরা অ্যাফিলিয়েশনে ছিলাম, এবং মোটামুটি এই ধরনের ইভেন্টের সাথে আমরা যুক্ত থাকি অন্যান্য টেকের বিভিন্ন ইভেন্টগুলোতে। তো অ্যাসিস্টিক ক্যারিয়ার ক্লাব বলবো যে এগুলোর মধ্যে অ্যাক্টিভ এবং অন্যতম ক্লাব। তার উপর এগুলো কিন্তু প্রতি মাসেই সেমিনার চলে অ্যাসিস্টিক ক্যারিয়ার ক্লাবের। এবং তারপর যদি বলি রিসার্চ অ্যান্ড ইনোভেশন ক্লাব, এবং রিসেন্টলি কয়েকদিন আগেও সেটার একটা আমাদের বলবো যে একটা সেমিনার ছিল হায়ার স্টাডিজ নিয়ে ওই ক্লাব থেকে, হায়ার স্টাডিজ এবং রিসার্চ নিয়ে। তো এইসব ক্লাবগুলো কিন্তু প্রতিনিয়তই এসব আমাদের রিসার্চ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বা বিভিন্ন ক্যারিয়ার গঠনে কি কি করতে হবে, এইসব ক্লাবগুলো হচ্ছে প্রতিনিয়তই প্রতি মাসে কিংবা 2 মাস অন্তর অন্তর নিজস্ব মিটিং তো হয়, সেমিনারগুলো হচ্ছে প্রায়শই চলে। আমরা হয়তো নিয়ে আসি কথা বলে বড় ভাইদের সাথে, অথবা হচ্ছে বিভিন্ন টিচারদের সাথে কোলাবোরেশন করে স্যারদেরকে নিয়ে আসি, অথবা আমাদের টিচাররা হচ্ছে ব্যবস্থা করে দেয়। এসব ক্লাব হচ্ছে আমাদের কিন্তু আমাদের জানার যে পরিধিটা এই সেক্টর সম্পর্কে, এসব কিন্তু বাড়ি দিচ্ছে এইসব ক্লাবগুলা। তারপরে যদি বলি কালচারাল ইভেন্ট ম্যানেজমেন্ট ক্লাবটাও খুব বেশি অ্যাক্টিভ, কারণ হচ্ছে আমাদের যতগুলো ইভেন্ট হয় এগুলা অর্গানাইজেশনের দায়িত্ব কিন্তু এই ক্লাবটাকে পালন করা লাগে। আর হচ্ছে আমাদের বলি যদি স্পোর্টস ক্লাবের কথা, তো স্পোর্টস ক্লাবটাও অ্যাক্টিভ, কারণ আমাদের রিসেন্টলি টুর্নামেন্ট চলতেছে এখনো, এবং আগামীকাল আজকে একটা ম্যাচ গেল এবং আগামীকালও আমাদের ডিপার্টমেন্টের ম্যাচ আছে। তো স্পোর্টস ক্লাবটা কয়েকদিন পরপরই টুর্নামেন্ট নিয়ে আসে, বিভিন্ন টুর্নামেন্ট। কয়েকদিন আগে ফুটবল টুর্নামেন্ট গেল, এখন আমাদের হচ্ছে এবং এবার হচ্ছে আমাদের টোটালি 4টা ডিপার্টমেন্টের মধ্যে বলবো আর কি বাৎসরিক টুর্নামেন্ট চলছে আর কি। আচ্ছা। তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কেউ যদি ইংরেজির দক্ষতা আরো বাড়াইতে চায় তাহলে ওই ক্লাবটা আছে। তারপর হচ্ছে ডিবেটিং ক্লাব, এইসব ক্লাবগুলো হচ্ছে এখনো চলমান, এবং কম্পিউটার ক্লাব আছে। সব দিক দিয়ে বলবো যে ক্লাব ফ্যাসিলিটিস গুলো এবং তাদের হচ্ছে কার্যক্রমগুলো সবটাকের মধ্যে আমাদের দিকটাকেও হচ্ছে খুব ভালোভাবে চলতেছে। তো এইসব যদি বলি, তো তোমাদের ডমটেকটা কিন্তু আরো বেশি অ্যাক্টিভ এইসব ক্ষেত্রে, আমাদের তুলনায় বলবো যে তোমাদের ডমটেকটা আরো বেশি অ্যাক্টিভ। আমাদের স্পোর্টস তো চলতেছেই, আমাদের হচ্ছে ডিপিএল চলতেছে, ডমটেক প্রিমিয়ার লিগ। হ্যাঁ, মানে প্রতিনিয়ত ম্যাচ চলতেছে, একটা বিশাল বড়, মনে করো আইপিএল এর মতো ফিল্ড, বিপিএল এর মতো ফিল্ড। ঠিক আছে, সো কার্যক্রম থেকেই থাকে, এর মাঝখানে তো পরীক্ষা এক্সাম সবকিছু থাকে। হ্যাঁ হ্যাঁ। সো মোটামুটি শুনলাম শিহাবের কাছ থেকে। এবার আমি জিহাদের কাছ থেকে শুনবো যে জিহাদের যে এই যে একটা 6 মাসের একটা জার্নি গেল, এই জায়গাতে সে কি কি ক্লাবের সাথে যুক্ত, এবং ক্লাবের সাথে পড়াশোনার মানে কনফ্লিক্টটা কোথায়, আদৌ কি পড়াশোনার ক্ষতি হয়েছে কিনা, নাকি কোনো ক্লাবের সাথে তুমি যুক্ত না যদি হয়ে থাকো তাহলে কেন নাই, ওভারঅল বলো। ধন্যবাদ ভাই আপনাকে। আমি বেশ কিছু ক্লাবের সাথে যুক্ত আছি, বিশেষ করে ভাই নিবর্তনের কথা বললো। নিবর্তন এখানে হচ্ছে ব্লাড ডোনেশন এবং হচ্ছে দুস্থ গরিব দুঃখীদের পাশে সবসময় থাকে। নিবর্তন ক্লাবের আমি একজন অ্যাক্টিভ মেম্বার। এছাড়াও ক্যারিয়ার ক্লাবে আমাদের রিসেন্টলি কয়েকদিন আগে হায়ার স্টাডিজ সম্পর্কে আলোচনা হয়েছে। তো এরকম আলোচনায় আসলে আমরা সবাই অংশগ্রহণ করি স্বতঃস্ফূর্ত ভাবে। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ভিতরে আসলে যে ভবিষ্যতের যে দিক নির্দেশনা এগুলোকে নতুন ভাবে তুলে ধরে। এবং বিশেষ করে যদি ধরি যে হায়ার স্টাডিজ এর জন্য হচ্ছে অনেকেই বিদেশে যাওয়ার জন্য মানে উচ্চাকাঙ্ক্ষী, তো তাদের জন্য অবশ্যই হচ্ছে স্টাডি ক্লাবটা বা হচ্ছে ক্যারিয়ার ক্লাবটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া হচ্ছে আমি স্পোর্টস ক্লাবের সাথে খেলাধুলার সাথে সম্পৃক্ত। আমি খেলাধুলা মাঝে মাঝে করি, যদিও টুর্নামেন্টে আমাকে স্কোয়াডে রাখে নাই, এতটাও ভালো খেলি নাই, তারপরেও হচ্ছে আমি স্পোর্টস ক্লাবের সাথে যুক্ত। স্পোর্টস ক্লাব খুবই স্বতঃস্ফূর্ত ভাবে এই টুর্নামেন্টটা পালন করতেছে, এবং আমাদের ডিপার্টমেন্ট রিসেন্টলি 2টা ম্যাচ জিতে তারা ফাইনালে এক ধাপ আগায় গেছে। ইনশাল্লাহ আগামী ম্যাচটা জিতে আমরা ফাইনালে হচ্ছে পৌঁছে যাব। এদিক দিয়ে বলতে গেলে যে আসলে ক্লাবের সাথে যুক্ত হলে পড়ালেখার ক্ষতি বা এরকম কোনো কিছু না। পড়ালেখার পাশাপাশি অবশ্যই একজন স্টুডেন্টকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে অবশ্যই যুক্ত হতে হবে, এটা তার আসলে ভবিষ্যৎ জীবনকে আরো সুমধুর করবে। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে আসলে সবসময় পড়ালেখার ভিতরে মনোনিবেশ করলে চলবে না, তাকে অবশ্যই কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং অন্যান্য যে
পারিপার্শ্বিক কার্যক্রম আছে সেগুলোতেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ জিয়াদ এত সুন্দর করে বর্ণনা দেওয়ার জন্য। ওভারঅল শুনলাম। সো আমি কমেন্টে দেখি নাই যে অনেকে কোশ্চিন করছে, সো আমি কিছু কোশ্চিন পাইছি। সো প্রথম কোশ্চিনটা আমাদের হচ্ছে, শিয়াব আমরা কি একটু কোশ্চিন নেই, তারপরে আবার একটু আলোচনা করবো? অবশ্যই। সো একজন আমাদের হচ্ছে মাহমুদুল হাসান ভাইয়া লিখছে যে জিএসটি তে আমার 17,000 পজিশন নাকি এসএসটে, কোথায় যাওয়া উচিত? এবং আচ্ছা মাহমুদুল হাসান ভাইয়া তোমার হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর পজিশন হচ্ছে 809। সো সেখানে কি সাবজেক্ট পাবে? আচ্ছা, শিয়াব। প্রথম প্রশ্ন বললো যে জিএসটি তে ওর 17,000 মেরিট এবং কোথায় যাওয়া উচিত, এসএসটেক নাকি জিএসটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ওর সাবজেক্টের উপর। ও যদি জিএসটি তে কোথাও বলো ধরো যে পাইলো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স পাইলো বা এই ধরনের সাবজেক্টগুলো পাইলো, 17,000 মেরিট হচ্ছে খুব একটা ভালো সাবজেক্ট আসবে এমন না। হুম। তো আমি বলবো যে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং একটা নর্মাল সাবজেক্ট এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যে বিস্তর তফাৎ আছে। ঠিক আছে, 17,000 মেরিটে যে সাবজেক্টটা আসবে সেটা অবশ্যই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বিকল্প কোনোভাবে হইতে পারে না। আমি বলবো যে অবশ্যই সে এসএসটেক না যে কোনো ক্যাম্পাসে হোক ভর্তি হইতে পারে। আর যদি বলি যে ও না জিএসটি তে এমন একটা সাবজেক্ট পাইলো যেটা হচ্ছে যেটার ভবিষ্যৎ আছে ভালো, সবগুলো সাবজেক্টের ভবিষ্যৎ আছে, তবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাইটের সাথে ও হচ্ছে অন্যান্য সাবজেক্টের তুলনা কোনোভাবেই করা সম্ভব না আর কি। এই আর দ্বিতীয় প্রশ্ন বললো যে টেক্সটাইলে পজিশন হচ্ছে 809, এসএসটি কে ভালো সাবজেক্ট হবে কিনা। হ্যাঁ, এসএসটি কে হচ্ছে ও ওয়াইড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পাবে অথবা অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ও এটা হচ্ছে ওর চয়েসের উপর ও কোন ডিপার্টমেন্টটা চাইতেছে, অর্থাৎ ও যদি ফার্স্টে ওয়াইড দেয় তাহলে অবশ্যই ওয়াইড পাবে, ওয়াইড প্রসেস ইঞ্জিনিয়ারিং। ওকে। গতবারে গতবারে যে পজিশনটা, মানে গতবারে যে কাট মার্কস যেটা ছিল, জিয়াদের কাছেও আমি যাব। সো এই জায়গাতে এসএসটেকের গতবারে কাট মার্কসটা কত ছিল, মানে কাট পজিশনটা কত ছিল, যে এরপরে সাবজেক্ট পাই নাই? জিয়াদ। আহ, গতবার আসলে আপনার গুচ্ছের আগেই হচ্ছে মূলত আমাদের পরীক্ষাটা হয়েছিল, সরি গুচ্ছের পরে, গুচ্ছের পরে পরীক্ষাটা হয়েছিল এবং এরপরে কিছু কিছু পরীক্ষা ছিল। তো সেই ক্ষেত্রে কাট মার্কসের বেশি হচ্ছে, কাট মার্কস ভালো দেয় না, পজিশন দেয় আমাদের এখানে। তো পজিশন। সেই পজিশন হচ্ছে 1400 বা 1450 সামথিং এরকম পজিশন দেখেছি। তো এইবার যেহেতু হচ্ছে অনেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করছে এবং অনেকে হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা তারা চয়েস দিবে, তো সেই ক্ষেত্রে আশা করা যায় এবারও 1400 বা 1400 সামথিং এরকম সিরিয়াল যাইতে পারে। আচ্ছা। সো আমরা আরেকটা কোশ্চেনে যাই। কোশ্চেনটা হচ্ছে, চাকরির ক্ষেত্রে কি আসলে কলেজ ম্যাটার করে? আর হচ্ছে অনেকে বলে সিটেক টেকেন পিটেক ভালো, আমি তো এসএস টেকে ভর্তি হতে চাই। শিয়াব। আচ্ছা আচ্ছা, বললো যে চাকরির ক্ষেত্রে কি কলেজ ম্যাটার করে কিনা। প্রথম কথা হচ্ছে চাকরি জিনিসটা হচ্ছে এটা একটা ওপেন ফিল্ড। এখানে তোমার হচ্ছে যেহেতু টেক্সটাইলে অ্যালুমনাইটার বড় একটা অংশ, আগের বেসগুলো একটা বড় একটা অংশ ভূমিকা পালন করে। দেখো এখানে তোমার তুমি হচ্ছে 4 বছরে কি শিখলা, তোমার হচ্ছে আউটপুটটা কি, তারপর আসবে তোমার অলাম নেই, তোমার হচ্ছে তোমার বড় ভাইদের সাহায্য নিবা কি নিবা না সেটা। এখন তোমার যদি আলটিমেটলি রেজাল্টটা ভালো না হয়, 4 বছর পর যদি তোমার একটা খুব ভালো একটা আউটপুট না আসে, এক্ষেত্রে তুমি যে তোমার যে ভবিষ্যতে কিছু একটা করে খাইতে হবে সেটা কিন্তু অবশ্যই কারোর মাধ্যমে যাইতে হবে। তো এই ক্ষেত্রে অলামনিটা অবশ্যই ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, ভালো রেজাল্ট করলেই যে একদম হয়ে যাবে এমন না, সেক্ষেত্রে অলামনিটা ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, চাকরির ক্ষেত্রে যদি বলি অলামনির ভূমিকাটা আছে, তবে একেবারেই যে ওইটাকে গুরুত্ব দেওয়া লাগবে এমন না। যে কোনো ক্যাম্পাসে যাক, ওর অবশ্যই রেজাল্টটা ভালো করা লাগবে, ওর 4 বছরের আউটপুটটা ভালো থাকা লাগবে, তখনই ও হচ্ছে চাকরির বাজারে টিকবে। এই হচ্ছে এই চাকরির ব্যাপারে। ও বললো যে সিটেক যাবো, টেকেন যাবো না পিটেক যাবো এসএসটেক। এখন ওর এসএসটেকে ও আসতে পারে। হুম, ওর যদি বলে যে না ওর ভালো লাগতেছে, আমি বলবো যে এসএসটেকে আসলে যে ওর খুব একটা লস হয়ে যাবে এমন না। তবে ওর হচ্ছে আরো কিছু বিবেচনা রাখা উচিত, যে ওর হচ্ছে লোকেশনটা কি। একটু আগে বলছিলাম যে লোকেশন ম্যাটারটা, তারপরও হচ্ছে এই যেহেতু ওর মেরিট ভালো, ওর অবশ্যই বেটার চয়েস রাখা উচিত। তবে এসএসটি কে আসলে তার খুব একটা ক্ষতি হবে না, সব কিছুই হচ্ছে বিবেচনা রাখা উচিত আর কি। অবভিয়াসলি। সো আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে,
সব টেক্সটাইল কলেজ কি মানের দিক থেকে সমান? আচ্ছা, খুবই টাফ কোশ্চেন। আচ্ছা, সব ইঞ্জিনিয়ারিং কলেজ মানের দিক দিয়ে 19-20। হয়তো কয়েকটা রিসেন্ট হয়েছে, এমন না যে রিসেন্ট হয়েছে দেখেই যে মানটা খুব একটা ডিফারেন্স ক্রিয়েট করতেছে নতুন পুরাতনগুলোর সাথে, এমন না। নতুন এবং পুরাতন হয়তো বেচের পার্থক্য 17টা কি 16টা বেচের পার্থক্য হইতে পারে, কিন্তু 17-16টা ব্যাচ কিন্তু খুব একটা বেশি পার্থক্য না। অন্যান্য এখনো কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় হইতেছে, এবং আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করলে 100টা বেচ 120 বেচ পার হয়ে গেছে। তারা কি নতুন ক্যাম্পাস দেখে যে ওইটাকে অবহেলা করবো নতুন বিশ্ববিদ্যালয়টাকে, এমন না। সেম ভাবে আমি বলবো যে নতুন যে ক্যাম্পাস গুলো আছে, নতুন 3-4টা যে কলেজ, বিশেষ করে আরো 2টা কিন্তু ক্যাম্পাস হইতেছে অলরেডি, গাজীপুর এবং সিলেটে। ওইটাও শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, আর একটা হচ্ছে সম্ভবত শেখ রাসেল। যাই হোক, তো নতুনগুলোতে কিন্তু নতুন নিউ মেশিনারিজ গুলো আছে, ল্যাব ফেসিলিটিস দিয়ে বলি, নতুন মেশিনারিজ গুলো কিন্তু বাজারে যেগুলো এখন বর্তমানে চলে ফ্যাক্টরিগুলোতে, সেসব ধাঁচের মেশিনগুলো কিন্তু ল্যাবগুলোতে চলে আসতেছে, এবং পুরাতনগুলোতেও আছে। শুধু পার্থক্য একটাই হচ্ছে, মেশিনগুলো নতুন ক্যাম্পাসে রান করানোর জন্য বাহির থেকে ইনস্ট্রাক্টর নিয়ে আসতে হবে, আর পুরাতনগুলোতে হচ্ছে টিচার অ্যাভেলেবেল, আর পার্থক্য মেশিনারিজে। এটাই পার্থক্য 19-20 দুইটা কলেজ, নতুন সবগুলো কলেজের মধ্যে। কোনটাই হচ্ছে টিচার সুবিধা বাইরে থেকে নিয়ে আসতে হইতেছে, আর কিছুটার মধ্যে হচ্ছে সব অ্যাভেলেবেল, তবে একটু ব্যাকডেটেড। ঠিক আছে, তো পার্থক্য 19-20, খুব একটা হাবুরি না। সব টেক্সটাইল কলেজ মানের দিক দিয়ে এক। এবং আমরা যদি প্রত্যেকটা কলেজের প্রতি বছরে যে লেভেল 1 টার্ম 1 এর রেজাল্ট গুলো দেখি, দেখা যায় যে খুব একটা কিন্তু পার্থক্য থাকে না সবগুলোতে, সবার রেজাল্টই মোটামুটি কাছাকাছি থাকে। এই হচ্ছে আর কি এই টেক্সটাইল কলেজের মানগুলো যদি বলি। গুড। এরপরে আমরা আরেকটা কোশ্চেন নেই। তো জিয়াদের কাছে যাব যে স্টেক 936 পজিশন কোন সাবজেক্টে পেল? আচ্ছা, এইবার আসলে পজিশন 936 এবার আশা করা যায় তুমি যদি প্রথম দিকে ওয়েট এবং অ্যাপারেল কে রাখো, তাহলে তুমি হয়তোবা ওয়েট বা অ্যাপারেল পাইতে পারো। কারণ এইবার হচ্ছে পজিশনটা একটু পিছনের দিকে আসলে আমাদের এখানে আসছে। তবে হচ্ছে অনেকেই মাইগ্রেশন করে আসবে আমাদের এখানে, যারা হচ্ছে টপ পজিশনে আছে, বিশেষ করে যারা 100 থেকে 200 এর মধ্যে আছে। তো সেই হিসেবে তুমি হয়তো বা ওয়েট বা অ্যাপারেল পাইলেও পাইতে পারো। তবে ইটস টাফ, তুমি হচ্ছে ফেব্রিক বা ইয়ানের দিকেও তুমি ঝুঁকতে পারো। তবে আমি সাজেস্ট করবো 936 পজিশনে তুমি ওয়েট বা অ্যাপারেল পাবা। এখন এটা হচ্ছে ফার্স্ট মাইগ্রেশনের পরেই বোঝা যাবে যে তুমি কোন টপিকটা আসলে পাওয়ার প্রতি তুমি আকর্ষিত হবো। আশা করি এম রহমান ভাই তার উত্তর পাইছে। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এবার একটু টাফ, কারণ 960 আমরা জানি সিট। সো এখানকার পজিশন আমরা দেখতে পাচ্ছি 1080। সো এখান থেকে পসিবল কিনা? আচ্ছা, 1080 পজিশনে থেকে সাবজেক্ট আসবে, আমি শিওর দিয়ে বলতেছি এটা ইনশাল্লাহ আসবে। আম, কারণ এর আগের বার যেহেতু হচ্ছে 1300 বা 1400 পর্যন্ত হচ্ছে গিয়েছিল, তো সেই হিসেবে 1080 পজিশনে তুমি ইয়ান বা ফেব্রিক ডিপার্টমেন্ট তুমি ইনশাল্লাহ পেতে পারো, যদি তুমি পজিশনের দিক থেকে ওয়েট, অ্যাপারেল, দেন ফেব্রিক বা ইয়ান এরকম পজিশনে রাখো। সাবজেক্ট তোমার আসবে ইনশাল্লাহ, এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। থ্যাংক ইউ জিয়াদ। সো আমরা কোশ্চেন দেখতেছি না, হয়তো বা লাইভটা যারা দেখবা পরে কোশ্চেন করে ফেলবো। তো আমরা শেষ করবো কিছুক্ষণের মধ্যেই। সে লাস্ট মোমেন্টে যদি কিছু বলার থেকে বল। আচ্ছা, তো এই ছিল হচ্ছে ওভারঅল আমাদের কলেজ সম্পর্কে আইডিয়া। তারপর যদি বলি, প্রথম কথা হচ্ছে এইখানে আসবা কারা, যাদের ক্যাম্পাসটা অবশ্যই এসএসটেক এর পাশে কাছাকাছি, কিংবা এসএসটেক কে দেখে ওদের এসএসটেক এর সবাই অলরেডি হচ্ছে যারা যারা এখানে মেরিট লিস্টে চান্স পেয়েছে, সবাই কিন্তু সবগুলো কলেজের হচ্ছে ছবি বা হচ্ছে স্ট্রাকচার গুলো দেখা হয়ে গেছে। আর যারা হচ্ছে এখানে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে, প্রায় 40 জনের মতো যারা এখানে পরীক্ষা দিয়েছিল এখানেই চান্স পেয়েছে, এরকম 40-45 জন আছে। আর বাকিগুলো হচ্ছে অন্যান্য কলেজে পরীক্ষা দিয়ে আসছে, চান্স পেয়েছে। তো ওরা 40 জন তো অলরেডি জানা হয়ে গেছে ক্যাম্পাস সম্পর্কে। বাকিদের কথা যদি বলি, অলরেডি দেখে ফেলছে। তো স্ট্রাকচার আমাদের অলমোস্ট সবই আছে। এখন ম্যাটার করতেছে তোমার কি টিউশন সুবিধা দরকার,
নাকি তোমার হচ্ছে ফেসিলিটিস দরকার, নাকি তোমার টিচার সুবিধা বা অলামনাই দরকার, কোনটা দরকার সেটার উপর বেসিস করে তুমি এই ক্যাম্পাসে অবশ্যই আসবা। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে চান্স পেয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে, ভাই আমি জিএসটি তে যাবো কি এইটা না যেটা। যদি তোমার মনে টানে যে না আমি আসলে ভার্সিটি লাইফ এনজয় করতে চাই, বা এই কলেজে, ওই যে অনেকে আজকে একটা কমেন্ট দেখলাম যে একজন বললো কলেজ এবং ভার্সিটির মধ্যে ফিলিংস এর ব্যাপার স্যাপার আছে, দুই আলাদা জিনিস। আমি বলবো এটা হচ্ছে ভবিষ্যতে বোঝা যাবে আর কি, কি কে কোনটা। তোমার সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, কে কোন সাবজেক্টে পড়তেছে সেটা ইম্পর্টেন্ট। তোমার ভার্সিটির লাইফ হচ্ছে 4 বছর, বাকি জীবনটা তোমার ওই সাবজেক্টের বেসিসেই খাইতে হবে, ঠিক আছে? তো একটু বিবেচনা করা উচিত, এবং এই বয়সে এসে আসলে নিজের সিদ্ধান্ত এগুলো নেওয়া যায় চিন্তা ভাবনা করলে একটু, যে কে কোন সাবজেক্টে যাবে। ভাই জিএসটি তে এত মেরিট আসছে, আমি কি এটাই যাবো নাকি হচ্ছে টেক্সটাইলে থাকবো। একটু নিজের মাথাটা খাটাইতে হবে যে আসলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে থাকবো না আমি একটা ফিজিক্স সাবজেক্ট নিবো না কেমিস্ট্রি সাবজেক্ট নিবো, এইসব আর কি। আর বলবো ওভারঅল সবাইকে স্বাগত মেসেজ থেকে, যাদের হচ্ছে আমাদের কলেজকে দেখে খুব ফ্যাসিনেটেড হয়েছে, সবাইকে ওয়েলকাম আমাদের কলেজে। তোমাদের জন্য আমরা, তোমাদের বরণ করানোর জন্য আমরা আছি, এবং বিশেষ করে আমাদের বেস্ট খুব আগ্রহ প্রকাশ করতেছে ওদেরকে আগ্রহ, তোমাদেরকে বরণ করে নেওয়ার জন্য, এই আর কি। থ্যাংক ইউ শিহাব। সো আমরা যাবো জিহাদের কাছে। জিহাদ, তুমি বলবা যে যারা নতুন ভর্তি হবে তাদের জন্য তোমরা কি কি করবা বা কি কি করতেছো, বা তাদেরকে কিভাবে তোমরা হচ্ছে অভিনন্দন জানাচ্ছো, বা তাদের নিয়ে তোমাদের পরিকল্পনা কি, এবং তারা তোমাদের সর্বোচ্চ হেল্প পাবে কিনা? আহ, হ্যাঁ, আমাদের থার্ড ব্যাচ যারা আমাদের জুনিয়র যারা আমাদের ক্যাম্পাসে আসবে তাদের জন্য অবশ্যই প্রাণঢালা অভিনন্দন। আমরা তাদেরকে বরণ করার জন্য আসলে সার্বাঙ্গিকভাবে প্রস্তুত, এবং আমরাও আসলে যে দেখতে দেখতে কিভাবে সিনিয়র হয়ে গেলাম আমরা বুঝতে পারি নাই আসলে। আমরা ভাইদের সান্নিধ্যে যেভাবে ছিলাম এবং যেভাবে আসলে আমরা আমাদের দিনগুলো পার করছি, আসলে এই দিনগুলো খুবই আসলে সুমধুর ছিল। তবে আমরা চাই যে আমাদের থার্ড ব্যাচ আমাদের কাছ থেকে ঠিক সেম ফ্যাসিলিটিটাই পাক যেটা হচ্ছে আমরা ফার্স্ট ব্যাচ থেকে পেয়েছি। এবং অবশ্যই আমরা আমাদের থার্ড ব্যাচের প্রতি অবশ্যই আহ, অবশ্যই আমরা তাদের জন্য কিছু আহ, দারুণ কোনো কিছু করার আয়োজন করার চেষ্টা করব, এবং তাদের জন্য অবশ্যই দারুণ উপহার থাকবে। কারণ আমরা সিনিয়র হচ্ছি, কারণ আমাদের ভিতরে দারুণ দারুণ ফ্যাসিলিটি বা রেসপন্সিবিলিটি এখন বাড়তেছে, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। এবং জুনিয়রদের প্রতি আমার একটাই আশা এবং আকাঙ্ক্ষা থাকবে যে তোমরা এখানে এসে আসলে কখনোই যে নিজের মতো করে আহ, আহ, নিজের মতো করে নিজের ইচ্ছায় কখনো হারিয়ে যাবে না। কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াটা কিন্তু অনেক কঠিন, এবং এই পড়াটার ভিতরে হচ্ছে যে মজা আছে বা যে আনন্দ আছে সেটা হচ্ছে এখান থেকে গ্রহণ অবশ্যই করতে হবে। অবশ্যই। আমরা অনেক সময় দেখছি যে ফার্স্ট ইয়ারে আমরা অনেকেই উড়ি, সহজ কথায় বলতে গেলে যে আমরা অনেকেই উড়ি, তো এই উঠতে যে দেখা যায় যে অনেক সময় অনেক সমস্যা হয় বা অনেক কি হয়। তো এই ক্ষেত্রে বলবো যে আমাদের ক্যাম্পাসে অবশ্যই স্বাগতম, কিন্তু হচ্ছে অবশ্যই সব দিক বিবেচনা করে আমাদের ক্যাম্পাসে যেন আসে। ধন্যবাদ। থ্যাংক ইউ জিহাদ। সো আমরা আরেকটা কোশ্চেন পাইছি, লাস্ট কোশ্চেন। ভাইয়া, হলে কি সিট পাওয়া যাবে? আমরা একটু আগে উত্তর দিয়ে দিছি অলরেডি, শিহাবের কাছ থেকে জিহাদের কাছ থেকে আমরা শুনছি হলে সিট আছে, তাই না শিহাব? হলে সিট পাবে, এবং ফোর্থ বেঞ্চ পর্যন্ত কিছু সংখ্যক পাবে, থার্ড বেঞ্চ তো অবশ্যই পুরাটা পাবে। সো এই তো মোটামুটি ওভারঅল একটা আলোচনা। সবাই যারা লাইভটা দেখছে তারা হয়তো অনেক ধারণা পাইছে, যারা পরবর্তী লাইভটা ইউটিউবে ফেসবুকে দেখবা সবাই এসএস টেক সম্পর্কে ধারণা পাবা। এবং আজকে যাদের স্ক্রিনে আমাদের দেখতেছো, শিয়াব ভাইয়াকে, জিহাদ ভাইয়াকে, এই দুইজন ভাইয়াকে অবশ্যই যারা ভর্তি হবে তারা অবশ্যই ক্যাম্পাসে কোনো না কোনো ভাবে দেখতে পাবে, হয় একাডেমিক বিল্ডিং এ, না হয় প্রশাসন শাখায়, না হলে মাঠে, না হলে পথে, না হলে ক্যাম্পাসে গেটে বা ক্যাম্পাসে ঢুকতে। যদি কখনো কোনোভাবে দেখা হয়ে যায় তাহলে ভাইয়ের সাথে মনে করে দিই যে ভাই আমরা আপনার লাইভটা দেখছিলাম এবং অনেক কিছু জানতে পারছি, এই কারণে আমি এসএস টেকে ভর্তি হতে আসছি। তো যারা ইতিমধ্যে অনেকে চিন্তা করতেছে যে এসএস থেকে আসছে, আমি মাইগ্রেশন করে চলে যাই অন্য ক্যাম্পাসে, এই লাইভটা দেখার পর আসলে ও আসলে হয়তো বা মানে বেশি আর ইচ্ছা করবে না, এসএস থেকে থাকতে চাইবে, আমার যেটা মনে হয়। অবশ্যই। আচ্ছা, একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ, বলো বলো। আমার মেরিট ছিল হচ্ছে 892, সরি 992, সরি 892 ছিল। 2 বছর হয়ে গেছে তো ভুলে গেছি। আচ্ছা, সো আমার মাইগ্রেশন আমি দিয়ে হচ্ছে নোয়াখালীতে যেতে পারতাম, তারপর হচ্ছে শেখ রেহানা বা শেখ কামালও যেতে পারতাম, যেহেতু এগুলো হচ্ছে ঢাকা থেকে সুবিধা, শেখ রেহানাতে সুবিধাটা বেশি আর কি ঢাকা থেকে যাতায়াতে। তো আমার বাড়ি হচ্ছে কুমিল্লাতে, আমার পাশেই, আমার বাড়ি থেকে প্রায় হচ্ছে 1 ঘন্টা রাস্তা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালী, এবং এসএস থেকে আসতে আমার সময় লাগে প্রায় 10 ঘন্টা, এবং যদি আমি শেখ রেহানায় যেতাম তাহলে আমার সেই সময়টা লাগতো 5 ঘন্টার মতো।
কিন্তু এইখানে যখন আমি আসছি ভর্তি হওয়ার জন্য প্রথম দিন এসে যখন ক্যাম্পাস দেখলাম, আমি যে মাইগ্রেশন দিব সেই জিনিসটাই ভুলে গেছি। আমার যে মাইগ্রেশন দেওয়া দরকার ছিল সেটাই ভুলে গেছি। তারপর যে মানে ক্যাম্পাস দেখে হচ্ছে এত বেশি ফ্যাসিনেটেড হয়েছি যে আমি মাইগ্রেশনটাই দিই নাই এখান থেকে। এই হচ্ছে আর কি। তো সেটা অনেক সুন্দর শ্রাবণ একটু আগে ক্যাম্পাস। বলতেছিলাম যে হয়তো ক্যাম্পাসটা এখানে কথা লাইভটা দেখে অথবা হচ্ছে ক্যাম্পাসে আসার পর হয়তো অনেকেই হচ্ছে মাইগ্রেশনটা আর এখান থেকে দিবে না, বা অনেকেই এখানে আসতে চাইবে। এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো আশা করি যারা এসএস থেকে অলরেডি চান্স পাইছে তারা সেখানে থাকুক, অন্য কোনো সমস্যা ব্যতীত তারা। আমি কিন্তু অনেক মেসেজ পাইছি, আমাদের অনেক পেজে মেসেজ আসে যে ভাইয়া ঢাকা থেকে আমাদের বাড়ি তো নোয়াখালীর দিকে বা বরিশালে, এদিকে আমরা এদিকে মাইগ্রেশন করে আসলে সুবিধা হয়। কিন্তু আশা করি যে যার পছন্দ অনুযায়ী বা সুবিধা অনুযায়ী চিন্তা করে নিজের ক্যাম্পাসটা চুজ করবো, সাথে ডিপার্টমেন্টও চুজ করবো। আর ডিপার্টমেন্টে কিভাবে চুজ করবো সেটা তো আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি। গতানুগতিক একটার মধ্যে শিহাবের কাছ থেকে লাস্ট বার শুনবো যে সাবজেক্ট ওয়াইজ যদি দুইটা তুমি সেগমেন্ট করো, ছেলে অথবা মেয়ে, বা ওভারঅল কি কি ধরনের সাবজেক্ট র্যাঙ্কিংটা হতে পারে বা কি কি সিরিয়ালটা হতে পারে। আর তোমার বেলা তুমি কি আসলে কি সাবজেক্ট চয়েস দিয়েছো? আচ্ছা আচ্ছা, যেহেতু 4টা ডিপার্টমেন্ট, কাউকেই হচ্ছে আমরা কাউকে ছোট করতেছি না কিংবা কাউকে হচ্ছে বেশি বড় করে দিতেছি না। কারণ হচ্ছে 4টা ডিপার্টমেন্টেরই সাবজেক্ট সবাই হচ্ছে সার্টিফিকেট একটাই পাবে। সার্টিফিকেটে লেখা থাকবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, শুধু থাকবে স্পেশালাইজড ইন ওয়াইড প্রসেস ইঞ্জিনিয়ারিং। তো সাবজেক্ট চয়েস যদি আমি বলি ছেলেদের জন্য, তাহলে প্রথমেই অবশ্যই ওয়াইড প্রসেস ইঞ্জিনিয়ারিং দেওয়া দরকার। তারপর হচ্ছে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, তারপর ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং। কারণ হচ্ছে যদি বলি বর্তমানে হচ্ছে বাংলাদেশের ডাইং ইন্ডাস্ট্রিটা সবাই বলে আর কি, বলে ভাই বড় ভাইরা বলে, স্যাররাও বলে যে ডাইং ইন্ডাস্ট্রিতে কাজ করাটা টাফ হলেও তবে ভবিষ্যৎ ভালো। এবং বাকি ডিপার্টমেন্টগুলো ফেব্রিক ইয়ার্ন অ্যাপারেল সেক্টরটা বাংলাদেশের খুব বেশি রিচ, এবং ফেব্রিক সেক্টরটাও এবং ইয়ার্ন সেক্টরটা হয়তো কিছু একটু তবে ছেলেদের জন্য হচ্ছে বলবো যে এই সিকোয়েন্সটা এভাবে করা উচিত যে ওয়াইড প্রসেস ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, তারপর ফেব্রিক, তারপর ইয়ার্ন। আর মেয়েদের ক্ষেত্রে বলবো ডাইং এ যদি কারো সমস্যা অ্যালার্জিক কোনো সমস্যা থাকে অবশ্যই ওয়েট প্রসেস পরিহার করো। ডাইং এ হচ্ছে থাকতে পারবো না যদি অ্যালার্জিক কোনো সমস্যা থাকে। আর মেয়েদের তো যদি কারো ক্যাপাবিলিটি থাকে যে না আমি হচ্ছে স্ট্রংলি মেনটেন করতে পারবো এইসব কাজ ওয়েট প্রসেসে ডাইং ল্যাবগুলোতে, তাহলে বলবো যে হ্যাঁ তুমিও সেম সিকোয়েন্স ইউজ করতে পারো। আর মেয়েদের জন্য বেটার হবে সে যদি অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং সবার আগে দেয়, তারপর হচ্ছে ওয়েট প্রসেস, তারপর ফেব্রিক, তারপর ইয়ার্ন, অথবা ফেব্রিকও আগে দিতে পারে অ্যাপারেল ওয়েট করে দিতে পারে, অর্থাৎ যে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ফেব্রিক তারপর ওয়েট তারপর ইয়ার্ন। সো এই হচ্ছে সিকোয়েন্স। তবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সে কিভাবে তার হচ্ছে পরবর্তীতে হ্যান্ডেল করতে পারবে ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর সেটা। তবে সিকোয়েন্সটা যদি বলি যে মেয়েদের জন্য অ্যাপারেলটা আগে দিতে পারে, তবে হ্যাঁ এমন না যে হচ্ছে কাজ করে না, কারণ হচ্ছে সবগুলো ডিপার্টমেন্টে কিন্তু মেয়ের হার সমান, প্রায় মোটামুটি সবগুলোতে হচ্ছে 50-50 থাকে। তো এই হিসাবে বলবো যে ওয়াইট আগে দিতে পারে ছেলেদের জন্য, তারপর অ্যাপারেল, তারপর হচ্ছে ফেব্রিক, তারপর ইয়ার্ন। এই হচ্ছে আমার সাবজেক্টের সিকোয়েন্স। এই সবাই কিন্তু সব সাবজেক্টের হচ্ছে পড়া লাগে, সবগুলোর ফান্ডামেন্টাল জিনিস এবং অ্যাডভান্স জিনিসগুলো সবারই পড়া লাগে। পার্থক্যটা হচ্ছে কে কোন বিষয়ে স্পেশালাইজড হইতেছে ওইটা। থ্যাংক ইউ শিহাব। আবারও ধন্যবাদ মোটামুটি একটা ভালো ডিটেলস ধারণা দেওয়ার জন্য। সো আমি জিহাদের কাছে একটু শুনবো জিহাদের সাবজেক্ট চয়েসের র্যাঙ্কিংটা কি ছিল এবং তার পজিশন কত ছিল 2022 সেশনে। ধন্যবাদ ভাই। আমার পজিশন ছিল 595 এবং আমার বাসা হচ্ছে মাগুরাতে। তো শিহাব ভাইয়ের সাথে আমার কাহিনীটা হচ্ছে অনেকটা হচ্ছে প্রাসঙ্গিক। আমি যখন আমি এসকেটিকে মূলত পরীক্ষা দিছিলাম, এসকেটিকে পরীক্ষা দেওয়ার পরে আমার এসএসটিকে চান্স হয়। তো এসএসটিকে আমি যখন আসি তখন হচ্ছে ক্যাম্পাসের ইনফ্রাস্ট্রাকচার এবং হল ভিত্তিক যে সুযোগ সুবিধা এবং ল্যাবগুলো দেখে আমিও আসলে এই ক্যাম্পাসের মায়ায় পড়ে যাই। তো পরবর্তীতে আমারও আসলে মাইগ্রেশন করার ইচ্ছাটা আসলে চলে যায়। আমার ইচ্ছা ছিল যে হয়তো বা পিটেক বা হচ্ছে এসকেটেক এর ওইদিকে চলে যাব, বাসার কাছে যেটা ওইখানে চলে যাব। কিন্তু ক্যাম্পাসের এত সুন্দর সুযোগ সুবিধা এবং এত সুন্দর মায়ায় পড়ে আমি আসলে যাইতে পারিনি শেষ পর্যন্ত। তো আমি আর কি এখানে থেকে যাই। তো আমার সাবজেক্ট চয়েসের র্যাঙ্কিংটা ছিল আমি প্রথমে ওয়েটকে রাখছিলাম, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, দেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এবং ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং কে সবার লাস্টে রাখছিলাম। তবে শিহাব ভাই যেটা বললো যে
কোনো একটা সাবজেক্টকে সবার লাস্টে রাখা মানে যে সেই সাবজেক্টটাকে ছোট করা বা তাকে তুলোধনা করা এরকম কোনো কিছু না। আসলে প্রত্যেকটা সাবজেক্টেরই হচ্ছে নিজস্ব ভ্যালু আছে বা নিজস্ব একটা আইডেন্টিটি আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওয়েটের যে মেইন ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ডাইং সেক্টরে আসলে বর্তমানে খুবই সদর প্রসারী। তো সেই ক্ষেত্রে হচ্ছে ডাইং সেক্টরে আগে দেওয়ার কারণে বা ওয়েট আগে নেওয়ার এটাই হচ্ছে প্রধান কারণ। ধন্যবাদ। থ্যাংক ইউ জিয়া। সো আমরা হয়তো আমাদের লাইফটা এখন শেষ করবো। সো লাস্ট মোমেন্টে যাদের মনে করে যে টেক্সটাইলেও চান্স হয় নাই কোন একটা কারণে, সো তাদের উদ্দেশ্যে কি বলা উচিত বা কি বলবা শিয়াব? আচ্ছা আচ্ছা, যারা এখনো হচ্ছে কোথাও চান্স হয় নাই, তো মন খারাপ করার কিছু নাই। কারণ হচ্ছে এটা স্বাভাবিক, কারণ প্রতি বছরই বিপুল পরিমাণ স্টুডেন্ট হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার পর এডমিশনে অংশগ্রহণ করে, এবং সিট কিন্তু খুব লিমিটেড সায়েন্সের জন্য। যদি বলি যে বিশ্ববিদ্যালয়ের লেভেলগুলোতে হচ্ছে সায়েন্স এবং এফিলিয়েটেড কলেজ সহ সায়েন্স সর্বোচ্চ সায়েন্স থেকে সিট আছে প্রায় 25,000 থেকে 30,000-এর মতো, এবং পরীক্ষা কিন্তু সেখানে 3 লাখ পর্যন্ত হচ্ছে এডমিশন টেস্টগুলোতে যায় সব মিলিয়ে। সো আমি বলবো যে পরীক্ষায় তুমি চান্স পাও নাই, তো এতে কিন্তু খুব একটা বেশি ক্ষতি হয়ে যায় না, মন খারাপ করার কিছু নাই। তুমি এইবার চান্স না পাও, পরের বার জন্য ট্রাই করো। সে আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এইবার চান্স হয় নাই তো কি হয়েছে, পরের বারের জন্য ট্রাই করো। ভালো, তুমি যেহেতু অলরেডি তুমি পরীক্ষাগুলো দিছো, তোমার কিন্তু এই সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। তুমি কোথাও হচ্ছে চান্স পাও নাই, কিন্তু তুমি পরীক্ষা দিছো, তোমার কোশ্চেন প্যাটার্ন আইডিয়া হয়ে গেছে, কোথায় কেমন কোশ্চেন করে, যেগুলোতে সেকেন্ড টাইম যাওয়ার চান্স আছে সেগুলোতে অবশ্যই তুমি অংশগ্রহণ করবে। এবং তুমি কিন্তু অলরেডি তোমার বই সম্পর্কে ধারণা হয়ে গেছে, তুমি আরেকটু ভালো করে পড়লে তুমি কিন্তু ইজিলি ভালো ভার্সিটিগুলোতে ইজিলি চান্স পেয়ে যাবে। সো এখানে চান্স পাও নাই বা হচ্ছে কোথাও এখন পর্যন্ত চান্স হয় নাই, এটা নিয়ে মন খারাপ করার একদম কিছু নাই। চান্স না পাইলে তো কি হয়েছে, মানুষ তুমি যেই পজিশনে যাও সেখান থেকে হচ্ছে ভালো করার চেষ্টা করবে। ওকে, সো এই তো, থ্যাংক ইউ শিহাব জিয়াদকে। মোটামুটি ওভারঅল একটা ধারণা পাইছি টেক্সটাইলে, যেহেতু সেকেন্ড টাইম আছে, যাদের একদমই ইচ্ছা টেক্সটাইলেই পড়বো, যেহেতু ভুটেক্স আর সুযোগ নাই, সো সেকেন্ড টাইম দিয়ে তোমরা কিন্তু এই টেক্সটাইলের দিকে আসতে পারো। কারণ আমরা জানি টেক্সটাইলে অসংখ্য সেকেন্ড টাইমের পরীক্ষা দেয়। সো একটা বড় কম্পিটিশনও থাকে, যদিও এবারে পরীক্ষার্থী কম ছিল, কিন্তু সিট কিন্তু 960, ঠিক আছে? সো লাস্ট মোমেন্টে আমি যেটা বলবো, যারা অলরেডি চান্স পেয়েছে সবার জন্য শুভকামনা। যারা চান্স পাও নাই তারা সামনের এক্সাম, কৃষি এবং ঢাবি প্রযুক্তি ইউনিটের জন্য প্রস্তুতি নিতে পারো। সেখানেও যদি না হয়, যাদের হবে না সেকেন্ড টাইমার, তারা আবারও কিন্তু আর একটু ঘুরে দাঁড়ানোর জন্য সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? সেটা মেডিকেল হোক কিংবা টেক্সটাইল হোক বা জিএসটি হোক বা কৃষি হোক। তো শুভকামনা সবার জন্য। আর সো লাস্টে শিয়াব যদি কিছু বলতে চাও 1-2 লাইনে, যারা সামনে আসছে এবং যারা সামনে আসবে তাদের জন্য, তারপরে জিয়াদের কাছ থেকে শুনেই আমরা শেষ করবো আজকের এই সেশন। আচ্ছা, তো কলেজ সম্পর্কে তো আইডিয়া দেওয়া হয়ে গেছে যে এসএসটি কে কেন আসবা বা এসএসটি কে হচ্ছে কি কি ফেসিলিটিস গুলো পাবা। তারপরে বলি এই সেক্টর সম্পর্কে বলি, এবং এই সেক্টরে হচ্ছে তোমাকে কাজ করতে হলে অবশ্যই এই সেক্টরের ধারণা তো লাগবে। সেটা হচ্ছে ক্যাম্পাসে 4 বছর থাকলে তোমার এই সেক্টর সম্পর্কে ধারণা হয়ে যাবে। প্রথমেই বলছি যে আমার অন্যান্য সেক্টরের সাথে কম্পেয়ার করলে হবে না, কারণ এই সেক্টরটা সম্পূর্ণ আলাদা। এবং বাংলাদেশের জিডিপির যদি এক্সপোর্ট ইন্ডাস্ট্রির কথা বলি, বাংলাদেশের রপ্তানি শিল্পে কিন্তু সর্বোচ্চ সিংহভাগ 85% কিন্তু এই সেক্টরটাই দখল করে আছে। তো এবং এই সেক্টরটার কিন্তু হিউজ অপরচুনিটি আছে সামনে। আর যেহেতু এখন বর্তমানে হচ্ছে এআই একটা বড় ফ্যাক্ট, এই বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে হচ্ছে বড় একটা ফ্যাক্ট এআই। তুমি যদি কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা থাকে এবং তুমি এই সম্পর্কেও এই সেক্টর সম্পর্কে ভালো জানো, দুইটা কম্বিনেশন কিন্তু খুব ভালো কিছু করা যাবে। আমি গতকালও একটা রিসার্চ পেপার পড়তেছিলাম, যে একজন রিসার্চ করতেছিল এটা হচ্ছে এআই এর সাথে আমাদের টেক্সটাইলের রিলেশনটা কিভাবে বাড়ানো যায়। তো এই সেক্টরটা কিন্তু একটা সময় সেম ভাবে মেশিনারিজ গুলো কিন্তু এআই নির্ভর হয়ে যাবে, তুমি যদি এই সেক্টরে থাকো এবং কম্পিউটার সম্পর্কে ভালো জানো, এবং ভবিষ্যতে এটার একটা সুদূর প্রসারী একটা চান্স থাকবে। আর যদি বলি যে এই সেক্টরে তুমি আর কি কি কারণে থাকবা, একে তো চাকরি তুমি পাশ হওয়ার পর হচ্ছে খুব তাড়াতাড়ি চাকরি পাইতে পারবা, এটা হচ্ছে একটা মূল সুবিধা। তারপরে বলি এখানে টিচার, আমাদের এইখানে হচ্ছে নন ক্যাডার তো থাকে, টিচাররা হচ্ছে নন ক্যাডার হিসেবে আসে। তারপরও আমাদের যে অধিদপ্তর, বস্ত্র অধিদপ্তর রিসেন্টলি হচ্ছে হয়তো আইন পাস হয়ে যাবে, এবং ভবিষ্যতে খুব বড় আকার হচ্ছে টিচার নিয়োগ হবে। এবং এটা অধিদপ্তর যদি রুলসটা পাস হয়ে যায়, তাহলে প্রতি বছরই এই নিয়োগটা চলমান থাকবে। এবং তুমি এখানে ভালো রেজাল্ট করতে পারলে পরীক্ষা দিয়ে
তুমি সহজে টিচার হচ্ছে এইসব কলেজে টিচার লেকচার হিসেবে জয়েন দিতে পারবা। এছাড়া বাংলাদেশ কারিগরি বোর্ডের আন্ডারে 6ষ্ঠ গ্রেড অর্থাৎ সহকারী অধ্যাপক হিসেবে সরাসরি নিয়োগ হওয়া যায়। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে ইজিলি নিয়োগ দিতে পারবে। বাংলাদেশ যে ডিপ্লোমা যতগুলো প্রতিষ্ঠান আছে, কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান আছে, সবগুলো প্রতিষ্ঠানে সরাসরি 6ষ্ঠ গ্রেডে নিয়োগ হওয়া যায়। তো আমি বলবো যে ব্যাংকে, তারপরে যদি বলি বাংলাদেশ নৌবাহিনীতেও হচ্ছে পোস্ট আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং জন্য আলাদা, এবং ব্যাংকগুলোতেও এই সুবিধাটা আছে। ব্যাংকগুলোতে আলাদা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা রিকোয়ারমেন্ট থাকে, ওরা হচ্ছে আলাদা নিয়োগ হয়। কারণ হচ্ছে যখন হচ্ছে ঋণগুলো দিবে বিভিন্ন প্রতিষ্ঠানকে, তখন তোমাকে এগুলোকে দেখার জন্য, সার্ভে করার জন্য একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। তো বলবো যে প্রত্যেকটা সেক্টরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের দরকার আছে। এবং যেহেতু এই সবগুলো প্রতিষ্ঠানই মূলত আইএবি সার্টিফাইড, সো ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে তোমার এত প্যারা খাওয়া লাগবে না। তোমার শুধু রেজাল্টটা ভালো করা লাগবে। এই সেক্টরে আসছো, অন্য সেক্টরের সাথে কম্পেয়ার করে লাভ নাই যে আমি এফিলিয়েটেড প্রতিষ্ঠানে আছি, হয়তো আমি একটু খুব কম ভ্যালু পাবো, এরকম ভাবার একদম দরকার নেই। কারণ তুমি চিন্তা করো, এখানে বোটেক্সের সিট হচ্ছে 600টা, এবং আমাদের এফিলিয়েটেড কলেজ হচ্ছে 960টা, সাথে আছে বিটেকে এরকম কয়েকটা 120-এর মতো সিট আছে, এবং সাথে নিঠা এবং কয়েক বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সরকারিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে। সব মিলিয়ে হচ্ছে 2000 জন বা 2500টা সিট হবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। অন্যান্য ডিপার্টমেন্টের কথা যদি বলি, এগুলো কিন্তু হিউজ, প্রত্যেকটা কলেজে এখন সিএসসি ট্রিপল এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। ওগুলো যে একদম খারাপ এমন না, বর্তমানে এগুলোও বেশি প্রচলিত, কিন্তু আমি বলবো যে বাংলাদেশে গভর্নমেন্ট সিট টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই লিমিটেড। আর যেহেতু বাংলাদেশের আয়ের সিংহভাগ আসে এই সেক্টর থেকে, দক্ষ ইঞ্জিনিয়ার কিন্তু খুবই অভাব এই সেক্টরে। সো আমি বলবো, এবং যদি আমি ফ্যাক্টরিগুলোতে দেখি, যারা মিল, আমাদের প্রতি বছর যেহেতু মিল ভিজিট হয়, প্রতি লেভেলে হচ্ছে 2টা করে বা 1টা করে প্রতিষ্ঠান বেরি করে, যদি এগুলোতে যাই বড় বড় ফ্যাক্টরিগুলোতে, আমরা দেখি যে শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান থেকে হচ্ছে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হয়। এর কারণ হচ্ছে আমাদের এখানে দক্ষ ইঞ্জিনিয়ারের অভাব, নিজেকে দক্ষ করে তুলতে পারে না। সবাই হচ্ছে পাশে চিন্তা করে পড়ে যে আমি পাশ করলেই কোনো রকম হয়ে গেল, কিন্তু না, যদি নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করা যায় এবং এইসব সেক্টরে কিন্তু ভালো জায়গায় যাওয়া যায়। আমাদের ক্যাম্পাসের পাশে একটা বড় ভাই আছে, উনি এখন কানাডাতে আছে এবং খুব ভালো পজিশনে আছে উনি। এরকম অনেকেই আছে যারা হচ্ছে ভালো পজিশনে চলে গেছে, এবং বিটেক থেকে কয়েকটা বড় ভাইকে চিনি যারা জার্মানিতে স্কলারশিপে আছে। তো বলবো যে এই সেক্টরটা খুবই রিচ, এবং সেটা এফিলিয়েটেড কলেজ হোক কিংবা বুটেক্স হোক, এই সেক্টরটা খুবই রিচ আছে এই পর্যায়ে বর্তমান বাংলাদেশে। এবং চতুর্থ শিল্প বিপ্লব যখন ঘটবে বাংলাদেশে, খুবই শীঘ্রই ঘটে যাবে, এটা 2026-27 নাগাদ, তখন কিন্তু এই সেক্টরটা কিছুটা ফ্লপ করবে। কিন্তু ফ্লপ হলে যে আমাদের ক্ষতি হবে এমন না, দক্ষ ইঞ্জিনিয়ার হলে অবশ্যই ভ্যালু পাওয়া যাবে এই সেক্টরে। এই হচ্ছে আমাদের সেক্টরের হচ্ছে একটা সামারাইজ। তো সব মিলিয়ে বলবো অবশ্যই এই সেক্টরে ওয়েলকাম। তুমি যদি হচ্ছে ভবিষ্যতে নিজেকে প্রস্তুত করতে পারো, তাহলে এই সেক্টরে অবশ্যই আসতে পারো। এই জিহাদ কিছু বলো তাইলে। আপনি তো ম্যাক্সিমাম কথাই বলে দিলেন। তো আমি শুধুমাত্র যারা জুনিয়র, যারা হচ্ছে আমাদের ক্যাম্পাসে আসবে বা বিভিন্ন টেকে ভর্তি হবে, তাদেরকে একটি কথাই বলবো যে দৃঢ় মানসিকতা এবং হার না মানার প্রতিভা নিয়েই হচ্ছে তোমাকে এখানে আসতে হবে। কারণ এখানে হচ্ছে দীর্ঘ প্রতিকূল অবস্থায় তোমাকে অর্জন করতে হবে। কারণ দেখা যাবে যে কখনো কখনো এমন অনেক টাস্ক আসবে যেগুলো আসলে পূরণ করা খুবই টাফ, কিন্তু তোমাকে হচ্ছে সেগুলো হচ্ছে মুখ বুজে নিয়েই তোমাকে মেনে চলতে হবে। কিন্তু তাই বলে এই না যে যে এই সেক্টরে কোনো রকম কোনো চাকরি নাই বা এই নাই, এরকম কোনো কিছু না। অনেক সময় দেখা যায় যে অনেকে তো এটাও বলে যে তুমি কি ডিপ্লোমা সেক্টরে পড়ালেখা করো। তো এইগুলো আসলে খুবই কষ্টদায়ক কথা বা খুবই ইদায়ক কথা। তো আস্তে আস্তে যখন হচ্ছে এই সেক্টরটা আরেকটু উন্নত হবে বা এখান থেকে যখন দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি হবে, তখন এই কথাগুলো আসলে মানুষ পরিহার করবে এবং মানুষের মধ্যেই আসবে যে অ্যাপ্লিকেড কলেজ বা এখান থেকেও যে ইঞ্জিনিয়ার তৈরি হয়, দক্ষ ইঞ্জিনিয়ার, এবং দেশে যারা যারা হচ্ছে পারফেক্ট হচ্ছে একটা জিডিপি সহায়তা করবে। তো আমরা চাই যে এরকম হচ্ছে দক্ষ ইঞ্জিনিয়ার আমাদের দেশে তৈরি হোক, এবং আমাদের এই কলেজগুলো থেকেই তৈরি হোক এরকম ইঞ্জিনিয়ার। এটাই শেষ। সো থ্যাংক ইউ জিহাদ। তো আজকে আমরা এখানে শেষ করব। যারা লাইভটা দেখতেছো তারা পরবর্তী কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবা। আবারও আমাদের নেক্সট পডকাস্টে দেখা হবে কোনো একটা টেক ক্যাম্পাসের ভাইদের সাথে, এবং আমরা সাবজেক্ট চয়েস নিয়ে এবং সাবজেক্ট রিভিউ নিয়ে কিন্তু আমরা আবারও আসবো লাইভে। তো শুভকামনা রইল অবশ্যই। সবার জন্য। আর যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের অ্যাসিস্ট্যান্ট থেকে 2জন, জিহাদকে অবশ্যই, এবং অবশ্যই আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাবো জিহাদকে। তাদের আজকের এই কন্ট্রিবিউশনটা আমাদের জন্য অনেক হেল্প হবে, এবং যারা নতুন চান্স পেয়েছো এবং ভর্তি হবা তাদের জন্য আশা করি একটা বিশাল ধরনের হেল্প হবে।
সো সবাইকে শুভকামনা এবং শ্রাবণকে স্পেশাল শুভরাত্রি। ধন্যবাদ, কারণ হচ্ছে সো থ্যাংক আমাদের কলেজ থেকে হচ্ছে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। কারণ হচ্ছে সব এই এই যে লাইভটা হচ্ছে, কারণ এরকম কিন্তু সবাই হচ্ছে কমেন্ট বক্সে গিয়েছে, সবাইকে এরকম আনসার সব প্রপারলি আনসার দেওয়া সম্ভব না। এরকম একটা লাইভ হওয়াতে কিন্তু যারা যদি লাইভটা পুরোটা থেকে কিন্তু পুরোপুরি একটা কলেজ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। শুধু এই কলেজ না, অন্যান্য কলেজ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এবং এই সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আর আইডিয়া হয়ে যাবে। তো অবশ্যই শ্রাবণকে অনেক অনেক ধন্যবাদ, শুধু আমাদের না অন্যান্য কলেজ সম্পর্কে যে প্রতিদিন লাইভ হচ্ছে সেই লাইভগুলোতে যদি সবাই অংশগ্রহণ করে সবার সব এই সেক্টর এবং অন্যান্য কলেজ সম্পর্কে সবগুলো নিয়ে আইডিয়া হয়ে যাবে। ধন্যবাদ শ্রাবণ তোমাকে আবারও। এবং এটা তো জানতে পারবে একদম রিসেন্ট সবকিছু, একদম সবকিছু আপডেট জানতে পারবে। সো আমি আরেকটু ইন্টারভিউ করব। লাস্ট একটা কোশ্চেন আরেকটা ভাই রিকোয়েস্ট করছে যে এসএসটাকে হলে থাকা এবং খাওয়ার খরচটা কত actually? আচ্ছা, ভালো প্রশ্ন। আচ্ছা, হলে তো হল ফির কথাটা বললাম যে হল ফিটা জিহাদ কত নিয়েছিল তোমাদের বেলা? বাৎসরিক 9,000 টাকা। 9,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ভেরি করে আর কি, বাৎসরিক 9,000 টাকা, এবং আমাদের বেলা ছিল সেটা 7,500 টাকা। 9,000 টাকা এটা কিন্তু হচ্ছে বাড়তেছে, যেহেতু মানে গভর্নমেন্টই তো বাড়াচ্ছে, এটা তো ক্যাম্পাস নিজে বাড়াইতে পারতেছে না, এটা হচ্ছে গভর্নমেন্ট থেকে নির্দেশ আছে তাই বাড়াচ্ছে। তো 9,000 টাকার আশেপাশে ধরে নিতে পারবো যে বাৎসরিক 9,000 টাকা দেওয়া লাগবে হল ফি, যেহেতু এটা সরকার এফিলিয়েটেড কলেজগুলোতে ভর্তুকি কম দেয় বা নাই দিলে দেয় না বললেই চলে, এই জন্য আমাদের হল ফিটা তুলনামূলক বেশি সব ক্যাম্পাসেই। সো এটা হচ্ছে হল ফির ব্যাপারটা গেল। আর খাওয়া খরচটা হচ্ছে বলি যে প্রতিদিনের খরচটা পড়ে হচ্ছে আমাদের 85, এটা ভেরি করে 80 থেকে 85 টাকার মধ্যে পড়ে প্রতিদিন, মানে 2 বেলা মিল খরচ 85 টাকার মতো। আর মিল খরচটা একটু বেশি, কারণ হচ্ছে আমাদের বললাম যে ক্যাম্পাসটা সদর থেকে 5 কিলোমিটার ভেতরে, সদরের গ্যাস সুবিধা আছে কিন্তু আমাদের শহর যেহেতু একটু ভিতরে পড়ে গেছে, গ্যাস সুবিধাটা নাই, গ্যাস কানেকশনটা, যার কারণে আমাদের এখানে সিলিন্ডার কিনা লাগে আলাদা, মান্থলি 30 থেকে 40 হাজার টাকা সিলিন্ডার গ্যাস দিয়ে চালানো লাগে, যার কারণে আমাদের মিল খরচটা একটু বাড়ে। আর খাবারের মান বলবো চলে, কারণ ভার্সিটি লাইফে একটু স্যাক্রিফাইস করা লাগে, এটা সব ক্যাম্পাসেই খাবারের ব্যাপারটাকে একটু স্যাক্রিফাইস করা লাগে, যে তুমি হচ্ছে বাড়িতে যেভাবে খাবারটা খাবা এখানে কিন্তু ওই আশাটা করা যাবে না, ঠিক আছে? সো হল আমি বলবো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা তুলনা করলে যে খাবারটা হ্যাঁ ইনাবারাজি আছে, এবং মিল রেটটা একটু বেশি হওয়ার কারণ ওই যে বললাম যে গ্যাস সুবিধাটা আমাদের এখানে নাই। আর বাকি ফেসিলিটিস গুলা ঠিক আছে, আমরা বলবো যে বেস্ট অপশন আর কি। এই হচ্ছে আমাদের মান্থলি খরচ। আর মান্থলি খরচটা হচ্ছে যার যার ব্যক্তিগত, ধরো যে হল খরচ তো তোমার প্রথমে দিয়ে দিতে হইতেছে, তো মান্থলি যদি খাবার খরচের পেছনে তোমার হচ্ছে সকাল বিকাল দুপুর এবং রাত সব মিলে অন্যান্য বিষয় মিলে তোমার 4 থেকে ভেরি করে, যার যার অনুযায়ী 4 থেকে 4.5, তুমি যদি আরেকটু এক্সপেন্সিভ হইতে চলাফেরা করো তাহলে 5,000 লাগতে পারে। এই সো এই তো থ্যাংক ইউ। সো আবারও দেখা হবে। আর এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাবা, সো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর লাইভে আবার খুব শীঘ্রই দেখা হবে। সো টেক্সটাইল সম্পর্কে সবকিছু তথ্য জানতে ফলো করো আমাদের টেক এক্সপিরিয়েন্স পেজটা, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল। সো শুভরাত্রি। থ্যাংক ইউ জিহাদ, থ্যাংক ইউ শিয়াব। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সো আমরা লাইভটা এখানে শেষ করি। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।